আসসালামু আলাইকুম। ভীষণ প্লাস কোচিংয়ের পক্ষ থেকে তানভীর রয়েছে আপনাদের সাথে। আমরা আজকে আ ইম্পোর্টেন্ট একটা চ্যাপ্টার হিসাব বিজ্ঞান ১ম পত্রের ব্যাংক সমন্বয় বিবরণী এই চ্যাপ্টারটা নিয়ে ক্লাস নিব। ব্যাংক সমন্বয় বিবরণী অনেকে ভয় পায়। কারণ হলো আ ঠিকমতো মিলাইতে পারে না। না মেলানোর পিছনে একটা কারণ আছে। সেটা হলো যে আসলে বুঝতেই পারে না যে এটা কি ব্যাংকের হিসাবে যোগ-বিয়োগ করব নাকি আমানতকারীর হিসাবে যোগ-বিয়োগ করব। এই বুঝতে না পারার জন্য আ হাজার স্টুডেন্ট এই চ্যাপ্টারের অঙ্ক করতেই চায় না বা প্র্যাকটিস করে গেলেও ফাইনালে উত্তর করতে চায় না। তো চলেন আজকে আমরা সহজ করে এই ব্যাংক সমন্বয় বিবরণীটা শিখে নিই। যারা আ জয়েন করেছেন একটু শেয়ার করে দিবেন আমাদের আ যেখান থেকে লাইভ হচ্ছে বিবিএ ভীষণ প্লাস ফেসবুক পেজ থেকে একটু শেয়ার করে দিয়ে আপনার যে ফ্রেন্ড সার্কেল আছে তাদেরকে একটু জয়েন করা সবকিছু। থ্যাংক ইউ। চলেন ক্লাস শুরু করে দেই। তো ব্যাংক সমন্বয় বিবরণী সবার প্রথমে যেটা মাথায় রাখতে হবে যে আসলে ব্যাংক সমন্বয় বিবরণীটা কি? এটাকে জানতে হবে। তো আপনাদের জন্য এখানে আমি ছোট্ট একটু ইনফরমেশন লিখে রেখেছি। নগদান বই ও পাস বইয়ের মধ্যে যে গড়মিল হয়, নগদান বই আর পাস বই। আচ্ছা, ব্যাংক সমন্বয় বিবরণী এটা কে প্রস্তুত করে? না, ব্যাংক সমন্বয় বিবরণী আমানতকারী প্রস্তুত করে। আপনি বা যেকোনো প্রতিষ্ঠান, ধরেন আপনার একটা ছোট ব্যবসা আছে, অথবা আপনি কোনো একটা কোম্পানির মালিক। আপনি কি করবেন? আপনার টাকা-পয়সা জমা রাখার জন্য বা আপনি ব্যাংকে গিয়ে কিন্তু একটা হিসাব করবেন। কেন? যে আপনি চেকের মাধ্যমে হয়তো কারো থেকে টাকা পেতে পারেন, কাউকে চেকে পরিশোধ করতে পারেন, অথবা আপনার জমানো টাকা ব্যাংকে জমা রাখতে পারেন, ব্যবসার টাকা ব্যাংকে জমা রাখতে পারেন। বিভিন্ন প্রয়োজনে কিন্তু আপনি ব্যাংকে হিসাব রাখেন এবং ব্যাংকের সাথে লেনদেন করেন। তো এই যে আমানতকারী ব্যাংকের সাথে যে লেনদেন করে, আমানতকারী কিন্তু ব্যক্তিও হইতে পারে, কোনো প্রতিষ্ঠানও হইতে পারে, যে কেউ হইতে পারে। তো আমানতকারী ব্যাংকের সাথে যে লেনদেনগুলো করে, এই লেনদেনে অনেক সময় ছোটখাটো কিছু গ্যাপ তৈরি হয়, ভুল ত্রুটি তৈরি হয়। এই ভুল ত্রুটিগুলো সংশোধনই হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণী। এই ভুল ব্যাংকেরও হতে পারে, এই ভুল আমানতকারীরও হতে পারে। যে কারো হইতে পারে। যেখানে ভুল হবে আমরা সেটাকে সংশোধন করে দিব। সংশোধন করে ধরেন এরকম আপনি মনে করলেন যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে ৳৫,০০,০০০ আছে। ব্যাংক অ্যাকাউন্টে কয় লাখ টাকা আছে? ৳৫,০০,০০০ আছে। এখন আপনি ব্যাংকে যান, যেয়ে দেখবেন যে ব্যাংক বলতেছে যে আপনার অ্যাকাউন্টে টাকা আছে ৳৪,৫০,০০০। তাহলে এই যে বাকি ৳৫০,০০০ একটা গড়মিল তৈরি হলো না? কি কারণে গড়মিল হতে পারে? অনেক কারণেই গড়মিল হতে পারে। যেমন আমি যদি বলি যে আপনি জনাব রফিককে ৳৫০,০০০ একটা চেক প্রদান করেছেন। এই যে জনাব রফিককে যে একটা চেক দেওয়া হলো, তো আমরা আমানতকারীর যে হিসাব এখান থেকে ৫০,০০০ মাইনাস করে দিব। যে ৳৫০,০০০ তাকে দিয়ে দেওয়া হলো। এই রফিক সে ব্যাংকে গিয়ে টাকাটা উঠায় নেওয়ার কথা ছিল। রফিক টাকাটা উঠায়নি। যেহেতু রফিক টাকাটা উঠায়নি, তার মানে কি ব্যাংকের বেশি দেখাচ্ছে না টাকা? কারণ আমানতকারী তো তার হিসাবে মাইনাস করে দিয়েছে। ব্যাংক তো মাইনাস করে নাই। কারণ রফিক তো ব্যাংকে যায়ইনি, ব্যাংক থেকে টাকাও উঠায়নি। তাহলে আপনার যে ব্যাংক হিসাব এখানে কিন্তু টাকাটা বেশি দেখাচ্ছে। এভাবে গড়মিল তৈরি হয়। এভাবে বিভিন্ন কারণে গড়মিল তৈরি হয়। ধরেন ব্যাংক আপনার অ্যাকাউন্ট থেকে চার্জ কেটে নিছে। এসএমএস অ্যালার্ট চার্জ হতে পারে, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড চার্জ হতে পারে। বিভিন্ন চার্জ আপনার ব্যালেন্স থেকে কেটে নিছে, আপনি জানেনই না। তাহলে আমানতকারী না জানার কারণে ব্যাংকের হিসাবের সাথে আমানতকারীর হিসাবের কিন্তু গড়মিল তৈরি হয়ে যাবে। তাই না? অথবা ব্যাংক যদি আপনাকে সুদ প্রদান করে, তাহলে আপনার ব্যাংক অ্যাকাউন্টে সুদের টাকাটা সরাসরি যোগ করে দিবে। কিন্তু আপনি আমানতকারী যদি এটা না জানে, তাহলে ব্যাংকের সাথে একটা গড়মিল তৈরি হবে। তো নানা কারণে ব্যাংকের সাথে গড়মিলটা তৈরি হয়। তো আমরা দেখব যে নগদান বই যেটা আপনি প্রস্তুত করেন, এটা কিন্তু আমানতকারী প্রস্তুত করে। হ্যাঁ? এটা হচ্ছে আমানতকারী। নগদান বই প্রস্তুত করে কে? আমানতকারী। আর পাস বই এটা হলো ব্যাংক প্রস্তুত করে। ব্যাংক প্রস্তুত করে। তাহলে আমানতকারী আর ব্যাংকের যে বই, এই বইয়ের যে গড়মিল, ওই গড়মিলগুলো সমাধান করার জন্য যে বিবরণী প্রস্তুত করা হয় তাকে বলে ব্যাংক সমন্বয় বিবরণী। ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করে আমানতকারী। তাহলে এটা কিন্তু ব্যাংক প্রস্তুত করবে না। এটা কে প্রস্তুত করবে? আপনি নিজে প্রস্তুত করবেন। আমানতকারী প্রস্তুত করবে এটা। যে ব্যক্তি বা প্রতিষ্ঠান ব্যাংকে হিসাব খোলে, অর্থাৎ যে ব্যাংকে হিসাব খোলে তাকে বলে আমানতকারী। এটা হতে পারে ব্যক্তি, হতে পারে প্রতিষ্ঠান। যে ব্যাংকে হিসাব খুলবে সেই একজন আমানতকারী হবে। ঠিক আছে?
আমানতকারী ব্যক্তিও হতে পারে, প্রতিষ্ঠান উভয়ই হতে পারে। আচ্ছা, তাহলে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করতে গেলে দুইটা বই প্রয়োজন হয়, একটা হচ্ছে নগদান বই আর একটা হলো ব্যাংক পাস বই। কি বই প্রয়োজন? একটা নগদান বই আর একটা কি ব্যাংক পাস বই। ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করতে গেলে দুইটা বই। তো নগদান বই কে প্রস্তুত করে? আমানতকারী। আর ব্যাংক বা পাস বই কে প্রস্তুত করে? ব্যাংক প্রস্তুত করে। তাহলে এখানে মাথায় রাখতে হবে যে নগদান বই যদি হয় প্রস্তুত করবে আমানতকারী, আর ব্যাংক কে প্রস্তুত করবে? পাস বই কে প্রস্তুত করবে? ব্যাংক প্রস্তুত করবে। এখানে ছবির মাধ্যমে আপনি বুঝতে পারছেন এটা হলো আপনি হিসাব রাখেন নগদান বই, যেটা আপনি আপনার বাসায় হিসাব রাখেন বা ব্যবসা প্রতিষ্ঠানে হিসাব রাখেন। আর পাস বই এটা হচ্ছে ব্যাংক হিসাব রাখে। ঠিক আছে, তো এই দুইটা বইয়ের গড় মিলের জন্যই কিন্তু আমরা ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করে থাকি। আচ্ছা, এবার আসি, দেখেন এই যে ব্যাংক সমন্বয় বিবরণীদের মধ্যে এই যে সমন্বয় যে ওয়ার্ডটা আছে, ব্যাংক সমন্বয়, সমন্বয় শব্দের অর্থ হচ্ছে মিলকরণ। সমন্বয় শব্দের অর্থ হচ্ছে মিলকরণ। তো মিলকরণ দুইভাবে হতে পারে, একটা হচ্ছে যোগ করার মাধ্যমে আর একটা হচ্ছে বিয়োগ করার মাধ্যমে। দুই রকমভাবে মিল হতে পারে, যোগ করেও অনেক সময় মিল করা যায়, আবার বিয়োগ করেও মিল করা যায়। তো কিভাবে সেটা আমরা শিখবো অঙ্কের মধ্যে। ব্যাংক সমন্বয় বিবরণী আমরা যে প্রস্তুত করি এটা হিসাব বিজ্ঞানের পূর্ণ প্রকাশ নীতি অনুযায়ী, হিসাব বিজ্ঞানের যে নীতিমালা অধ্যায়টা আছে, যখন আমরা এটা শিখব দেখবেন যে এখানে অনেকগুলো নীতিমালা আছে, রক্ষণশীলতার নীতি আছে, এই যে পূর্ণ প্রকাশ নীতি আছে। তাহলে এই যে নীতিমালার কোন নীতিমালার মধ্যে পড়ে? পূর্ণ প্রকাশ নীতিমালা। পূর্ণ প্রকাশ নীতি অনুযায়ী এইটা কিন্তু একটা এমসিকিউ, খুব গুরুত্বপূর্ণ এমসিকিউ। তাহলে এটা মনে রাখবেন যে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করা হয় পূর্ণ প্রকাশ নীতি অনুযায়ী। এখন স্যার অঙ্ক সব পারি, কিন্তু এমসিকিউ যেটা এসেছে গুরুত্বপূর্ণ এমসিকিউ, এইটাই আনসার করতে পারি না, কারণ আমার থিওরি পড়া নেই। সো এগুলা একটু গুরুত্ব দিয়ে নোট করে নেবেন। এনএসএফ এর পূর্ণরূপ কি? নট সাফিসিয়েন্ট ফান্ড। অর্থাৎ আপনি অনেক সময় এরকম হয় যে আপনি কারো কাছ থেকে চেক পাইছেন, চেক পাওয়ার পরে ব্যাংকে গেলেন, ব্যাংকে যাওয়ার পরে চেকটা সাবমিট করলেন। ব্যাংক বলতেছে যে ভাই আপনাকে টাকা দেওয়া যাবে না। কেন টাকা দেওয়া যাবে না? কারণ যিনি আপনাকে চেক দিয়েছেন তার অ্যাকাউন্টে টাকাই নাই। তাহলে ব্যাংক আপনাকে টাকা দিবে? অ্যাকাউন্টে টাকা না থাকলে দিবে না। তাহলে যেই ব্যক্তি আপনাকে চেক প্রদান করেছে তার অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকাই নাই, যার কারণে ব্যাংক আপনাকে কিন্তু এই টাকাটা দিবে না। সো এটাকে আমরা বলছি এনএসএফ চেক বা নট সাফিসিয়েন্ট ফান্ড। ওকে, এরপরে ব্যাংক সমন্বয় বিবরণী তৈরির উদ্দেশ্য, আসলে কেন এটা তৈরি করা হয়। তো কেন তৈরি করা হয় দেখেন, এখানে ছকের মাধ্যমে আপনি যদি এটা দেখতে পারেন। প্রথম হচ্ছে গড় মিলের কারণ উদ্ঘাটন। ব্যাংক সমন্বয় বিবরণী গড় মিলের যে কারণ এইটা বের করা যায়, যে কি কারণে, কি জন্য গড় মিলটা হয়েছে, এই কারণ উদ্ঘাটন করা যায়। 2 নম্বর হচ্ছে নির্ভুলতা পরীক্ষা। প্রথমে কারণ উদ্ঘাটন করবেন, এরপরে নির্ভুলতা পরীক্ষা করবেন। তারপরে আছে ভুল ত্রুটি উদ্ঘাটন। যে কোনো ভুল ত্রুটি বের হয়ে যাবে ব্যাংক হিসাব বা আমানতকারী হিসাবের মধ্যে। এরপরে আছে হচ্ছে আমাদের নিরীক্ষকের সন্তুষ্টি। তারপরে আছে দেখেন অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ, সঠিক জের নির্ধারণ, আর ভুল বোঝাবুঝির অবসান ঘটানো। তাহলে ব্যাংক সমন্বয় বিবরণীর কিন্তু অনেকগুলো উদ্দেশ্য আছে। এইগুলা আপনি একটু মনে রাখবেন যে কী কী উদ্দেশ্য আপনার এমসিকিউতে কিন্তু দেখা যাচ্ছে যে অপশনে দিয়ে দিল যে এক নাম্বার দিয়ে দিল যে গড় মিলের কারণ উদ্ঘাটন, 2 নম্বরে দিল নির্ভুলতা পরীক্ষা, 3 নম্বরে ভুল ত্রুটি উদ্ঘাটন। এরপরে ওখানে দিয়ে দিল যে 1, 2 এবং 3 সবগুলো। সো আপনার জন্য এটা খুব ইম্পর্টেন্ট এমসিকিউ। এরপরে আমরা যাই ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করার বিভিন্ন পদ্ধতি। দেখেন আমরা যে অঙ্কটা শিখবো এর বিভিন্ন পদ্ধতি আছে। 3টা পদ্ধতি আমরা শিখবো। একটা হচ্ছে একক জের পদ্ধতি, একটা হলো উভয় জের পদ্ধতি, আর একটা হলো সংশোধিত জের পদ্ধতি। 3টা পদ্ধতি আছে ব্যাংক সমন্বয় বিবরণীর, 3টা পদ্ধতি আছে। একটা হলো একক জের, আর একটা হলো উভয় জের, পরেরটা হলো সংশোধিত জের পদ্ধতি। আমরা ইনশাল্লাহ সবগুলোই শিখব। এইখানে বেসিক কিছু জিনিস আপনাকে মনে রাখতে হবে, যে ডেবিট ক্রেডিটটা, এই ডেবিট ক্রেডিটটা কিন্তু ব্যাংক বিবরণী আর নগদান বই বিবরণীর ডেবিট ক্রেডিটটা নিয়ে অনেক ঝামেলা হয়, এটা আপনাকে শিখতে হবে। ঠিক আছে, তো প্রথম লাইনে লেখা আছে ব্যাংকের ডেবিট করা মানে হচ্ছে মাইনাস হবে। ব্যাংক যদি ডেবিট করে, ব্যাংকের ডেবিট করা মানে হচ্ছে কমবে বা মাইনাস হবে। ব্যাংকের ক্রেডিট করা মানে হচ্ছে টাকা বাড়বে। তাহলে ব্যাংক যদি ডেবিট করে, খেয়াল করেন, ধরেন আপনার কাছে এই মুহূর্তে 20,000 টাকা আছে, এই 20,000 টাকা আপনার হাতে আছে।
এই 20,000 টাকা আপনি যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টে জমা দিতে যান, ধরেন ব্যাংকে গেলেন, 20,000 টাকার একটা রিসিট কেটে আপনি ব্যাংকে টাকাটা জমা দিলেন। জমা দেওয়ার পরে আপনার ফোনে কিন্তু টাকাটা জমা হইলে একটা মেসেজ আসবে। এই মেসেজে কি লেখা থাকবে? যে আপনার অ্যাকাউন্ট ক্রেডিট করা হয়েছে এত টাকা, 20,000 টাকা। যে ইওর অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রেডিটেড টাকা 20,000, এরকমভাবে একটা ফোনে মেসেজ পাবেন। এই যে ক্রেডিট করা হয়েছে, আপনার হিসাব ক্রেডিট করা হয়েছে মানে কি? আপনার হিসাবে জমা হয়েছে 20,000 টাকা। তার মানে ব্যাংকের হিসাব অনুযায়ী ব্যাংক যদি কখনো ক্রেডিট করে, তার মানে আপনার অ্যাকাউন্টে টাকা বাড়বে। ব্যাংক যদি ক্রেডিট করে, ধরেন কোনো একজন দেনাদার সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা দিয়ে দিল 20,000 টাকা, তো ব্যাংক আপনাকে কি মেসেজ দিবে? যে আপনার অ্যাকাউন্ট ক্রেডিট করা হয়েছে। তাহলে ক্রেডিট কখন হবে? ব্যাংক কখন ক্রেডিট করবে? যদি আপনার অ্যাকাউন্টে টাকা বাড়ে। এবার আসেন ডেবিট। ব্যাংক কখন ডেবিট করবে? যদি অ্যাকাউন্ট থেকে টাকা কমে বা টাকা মাইনাস হয়। যেমন কখন মাইনাস হয়? ব্যাংক যদি চার্জ কেটে নেয় তাহলে মাইনাস হয়। ব্যাংক আপনার অ্যাকাউন্ট থেকে চার্জ কেটে নিল, তাহলে কি হবে? ব্যাংক বলবে যে আপনার অ্যাকাউন্ট এত টাকা ডেবিট করা হয়েছে। আপনি টাকা উঠাইলেন, এটিএম বুথ থেকে টাকা উঠাও, চেক দিয়ে টাকা উঠাও, ফোনে মেসেজ আসবে যে ইওর অ্যাকাউন্ট হ্যাজ বিন ডেবিটেড। তাহলে আপনার অ্যাকাউন্ট ডেবিট করা হয়েছে। তার মানে ডেবিট করা মানে আপনার টাকা কমে যাবে, আপনার ব্যাংকের টাকা কমে যাবে। আর ক্রেডিট করা মানে ব্যাংকের টাকা বেড়ে যাবে। এটা হলো ব্যাংকের হিসাব অনুসারে। তাহলে ব্যাংকের হিসাব অনুসারে ডেবিট মানে কমবে আর ক্রেডিট মানে বাড়বে। মনে রাখবেন, ব্যাংকের হিসাব অনুসারে ডেবিট মানে কমবে, ক্রেডিট মানে বাড়বে। কিন্তু নগদান বই অনুযায়ী আলাদা। নগদান বই অনুযায়ী হচ্ছে ডিফারেন্ট। নগদান বইয়ের ডেবিট মানে হচ্ছে বাড়বে, আর নগদান বইয়ের ক্রেডিট মানে হলো কমবে। তাহলে দুইটা কিন্তু বিপরীত। ব্যাংকের ডেবিট মানে কি? টাকা কমবে। কিন্তু নগদান বইয়ের ডেবিট মানে কি? টাকা বাড়বে। তাই না? উল্টা না? বিপরীত না? টোটালি বিপরীত। নগদান বই, আমাদের যদি নগদ টাকা ব্যবসায় আসে, নগদ টাকা যদি ব্যবসায় আসে, আমরা ডেবিট করি না? নগদান হিসাব ডেবিট। নগদ টাকা ব্যবসায় আসলে আমরা ডেবিট করি। তার মানে হচ্ছে নগদান বইয়ে ডেবিট করা মানে টাকা বাড়ে, কিন্তু ব্যাংকে ডেবিট করা মানে টাকা কমে। এই জায়গায় কনফিউশন তৈরি হয়। তাহলে এইটা একটু মনে রাখতে হবে। নগদান বইকে যদি আমি ডেবিট করি, নগদান বই ডেবিট করা মানে টাকা বাড়বে, আর ব্যাংক ডেবিট করা মানে টাকা কমবে। ঠিক তেমনি নগদান বই ক্রেডিট মানে টাকা কমবে বা টাকা চলে যাবে, কিন্তু ব্যাংক ক্রেডিট মানে টাকা বাড়বে। তাহলে এই 4টা এন্ট্রি খুব ভালো করে মনে রাখতে হবে। ঠিক আছে? ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করা হয় 1 মাসের জন্য। সাধারণত 1 মাসের জন্য প্রস্তুত করা হয়। দেখেন, এই যে ব্যাংকের হিসাব অনুসারে ডেবিট মানে কমবে, যে এটিএম থেকে যখন টাকা উঠাবেন। ক্রেডিট মানে বাড়বে, যখন আপনি ব্যাংকে টাকা জমা দিবেন আপনার ব্যাংক টাকা বাড়বে। ঠিক তেমনি নগদান বইয়ে ডেবিট করা মানে কি? বৃদ্ধি পাচ্ছে, আর ক্রেডিট করা মানে কমে যাচ্ছে। সো এগুলো মনে রাখতে হবে। কে কার বস হবে? আচ্ছা, কে কার বস হবে এটা একটু ক্লিয়ার করি। ধরেন আপনার যে অঙ্কটা দিয়েছে, এই অঙ্কটা যোগ করেও সমাধান করা যায়, বিয়োগ করেও সমাধান করা যায়। যেমন আমি একটা ছোট্ট উদাহরণ দেই, তাহলে বুঝতে পারবেন। ধরেন এরকম যে রফিককে চেক প্রদান করা হলো 10,000 টাকা। এই যে রফিককে 10,000 টাকা দিয়ে যে আপনি চেকটা প্রদান করলেন, রফিককে 10,000 টাকা দিয়ে চেক প্রদান করা হলো। তো রফিক, এই বেটাকে যে আমি চেক প্রদান করলাম, ধরেন রফিককে যদি আমি চেকটা প্রদান করি, তাহলে আমি কি করতে পারি? আমার নগদান বই থেকে টাকাটা মাইনাস করতে পারি, তাই না? আমি রফিককে চেক প্রদান করলাম, নগদান বই থেকে আমি মাইনাস করে দিব। তো ধরেন আমার এই পাশে হচ্ছে নগদান বই, এই পাশে হচ্ছে নগদান বই, আর এই পাশে হচ্ছে ব্যাংক। বা নগদান বই না লিখে আমি লিখতে পারি কি? আমানতকারীর হিসাব। তাহলে এই আমানতকারী হিসাব ধরেন এইখানে আমি দিলাম যে এটা হচ্ছে আমানতকারী, আমি এখানে দিলাম এটা হচ্ছে আমানতকারী, এটা হচ্ছে আমানতকারী, আর এটা হলো ব্যাংক। তাহলে আমানতকারীর হিসাবে এখানে বলছে রফিককে চেক প্রদান করলাম। যখনই আমি রফিককে চেক দিব, তাহলে কিন্তু আমি 10,000 টাকা আমানতকারীর হিসাব থেকে অলরেডি মাইনাস করে দিয়েছি, তাই না? 10,000 টাকা আমানতকারী থেকে মাইনাস করে দিয়েছি। এখন ব্যাংক যদি মাইনাস করে, তাহলে কিন্তু হিসাব মিলে যাবে। ব্যাংক যদি মাইনাস করে, ব্যাংক যদি 10,000 টাকা, ব্যাংক যদি এখন 10,000 টাকা এখান থেকে মাইনাস করে দেয়, ব্যাংক যদি 10,000 টাকা মাইনাস করে দেয়, তাহলে কিন্তু হিসাব মিলে যাবে।
আর ব্যাংক যদি 10,000 টাকা মাইনাস না করে তারপরেও হিসাব মেলানোর আর একটা সিস্টেম আছে, অর্থাৎ ব্যাংকের সাথে মাইনাস করেও মেলানো যায়। আবার আপনি চাইলে 10,000 টাকা এখানে মাইনাস না করে আপনি যদি মনে করেন যে আমি এখানে 10,000 টাকা যোগ করে দিব, তাও হবে। দুইভাবে করা যায় না? তার মানে ব্যাংকের হিসাব আমানতকারীর হিসাবের গড়মিল সংশোধন আমরা যোগ করেও করতে পারি, বিয়োগ করেও করতে পারি। কিভাবে? 10,000 টাকা চেক দিয়েছি, তাহলে 10,000 টাকা আমানতকারী থেকে অলরেডি মাইনাস হয়ে গেছে, তাহলে ব্যাংক থেকে মাইনাস করলে দুই পাশ সমান হয়ে যাবে। যেমন ধরেন আমি আরেকটু যদি ক্লিয়ার করতে চাই, ধরেন এখানে 50,000 টাকা আছে, আমানতকারীতে 50,000 টাকা আছে। ধরেন আমি একটু সুন্দর করে লিখি, এটা হচ্ছে আমানতকারী, এটা হলো ব্যাংক। আমাদের ধরে নিলাম 20,000 টাকা আছে, আমানতকারী হিসাব করছে তার অ্যাকাউন্টে 20,000 টাকা আছে, আবার ব্যাংকও হিসাব করতেছে যে হ্যাঁ ভাই 20,000 টাকাই আছে তোমার অ্যাকাউন্টে। এখন রফিককে তুমি চেক দিছো 10,000 টাকা, তাহলে যখনই রফিককে তুমি চেক দিবা 10,000 টাকা, তাহলে 10,000 টাকা এখান থেকে মাইনাস হয়ে যাবে। রফিককে 10,000 টাকা চেক দিছো, তোমার ব্যালেন্স 10,000 টাকা, তাই না? এখন রফিক তো আর ব্যাংকে গিয়ে টাকাটা উঠায়নি, তাহলে হিসাব কি মিলল? দুই পাশ মিলল না, আমাদেরকে হিসাব করে মিলাইতে হবে। কিভাবে মিলাইতে হবে? আমি চাইলে ব্যাংকে যদি 10,000 টাকা বিয়োগ করি তাহলে মিলে যাবে না? ব্যাংকে 10,000 টাকা বিয়োগ করে মিলাই দিলাম। আবার আমি চাইলে এইখানে 10,000 টাকা আবার যোগ করে 20,000 টাকা, দুই পাশে 20,000 টাকা মিলাই দিতে পারি। তার মানে যোগ করেও হয়, বিয়োগ করেও হয়, কিন্তু ইচ্ছা মতো করা যাবে না। কখন কোনটা করতে হবে এইটাই শিখতে হবে। এখানে যেমন বলেছি কে কার বস হবে, কে কার বস হবে মানে হচ্ছে কোনটাকে ফলো করতে হবে, কার প্রাধান্য, কার গুরুত্ব সব থেকে বেশি, কাকে প্রাধান্য দেওয়া হবে। এখানে কি আমি ব্যাংকে প্রাধান্য দিব, নাকি এখানে আমানতকারী প্রাধান্য পাবে? কে প্রাধান্য পাবে? অর্থাৎ যে বস হবে তাকে ফলো করতে হবে। যেমন ধরো আমাদের যদি উদ্দীপক থাকে নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত, অথবা ব্যাংক বা পাস বই অনুযায়ী ব্যাংক জমা অতিরিক্ত। একটা হচ্ছে নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত, ব্যাংক বা পাস বই অনুযায়ী ব্যাংক জমা অতিরিক্ত বা ব্যাংক জমাতিরিক্ত যেটাকে বলি। এই লাইন দুটি দিয়ে যদি উদ্দীপক শুরু হয়, মানে হয় না উদ্দীপকে কি বলা আছে, এই লাইন দুটি যদি উদ্দীপক শুরু হয়, আমি ব্যাংকে অনুসরণ করব। কাকে অনুসরণ করব? ব্যাংকে আমি অনুসরণ করব, অর্থাৎ ব্যাংক এখানে বস হবে। যদি এই দুইটা লাইন দ্বারা শুরু হয়, আমি ব্যাংকে অনুসরণ করব। আমি কাকে অনুসরণ করব? ব্যাংকে অনুসরণ করব। ব্যাংক যেটা করবে ওইটাই আমি ব্যাংকে অনুসরণ করব। কখন? যদি নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত বা ব্যাংক পাস বই অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত, যদি এই দুইটা লাইন থাকে, তাহলে আমানতকারী ব্যাংকে অনুসরণ করবে। ব্যাংক যেভাবে করবে আমাকে সেভাবে করতে হবে, এই দুইটা লাইন থাকলে। আর আরও দুইটা লাইন আছে, যদি নগদান বই অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত বা ব্যাংক পাস বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত, এই দুইটা লাইন যদি থাকে, তাহলে কি করবে? তুমি বস হবা। এখানে বস হবা তুমি, ব্যাংক তোমাকে অনুসরণ করবে, ব্যাংক তোমাকে অনুসরণ করবে। তাহলে আগের দুইটা লাইন আবার খেয়াল করে নোট করে নিবা। নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত যদি থাকে, অথবা ব্যাংক বা পাস বই অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত যদি থাকে, তাহলে তুমি ব্যাংকে অনুসরণ করবা। আর যদি এই দুইটা লাইন থাকে যে নগদান বই অনুযায়ী ব্যাংক জমার অতিরিক্ত আর পাস বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত, এই দুইটা থাকলে ব্যাংক তোমাকে অনুসরণ করবে। তাহলে এই চারটা লাইন তুমি যদি মুখস্থ করতে পারো, মনে রাখতে পারো, তাহলে তোমার অঙ্ক 80% সলভ। এই লাইনের মাধ্যমে 80% সলভ হয়ে যাবে। তো অঙ্ক করার সময় আমি আরও ক্লিয়ার করব, আপাতত এইটা একটু নোট করে রাখবা, ঠিক আছে? এবার আসো, কিছু এন্ট্রি তোমাকে খুব জ্বালাবে, হয় না? ছোট ছোট কিছু এন্ট্রি, যেমন আমরা বাস্তব লাইফে মশা অনেক ছোট, কিন্তু তার জ্বালানোটা অনেক বিরক্তিকর, তাই না? ধরেন রাতে ঘুমাচ্ছেন, একটু ঝিমকি ভাব আসছে, কানের কাছে ভো 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 করছে, অনেক বিরক্তিকর। বা পড়ার টেবিলে বসে আছেন, পড়তেছেন, হঠাৎ করে মশা এসে কানের কাছে ভো ভো করতেছে, বা দেখা যাচ্ছে একটু কুটুস করে পায়ে একটু কামড়টা দিল,
মধুর কামড় যেটাকে আমরা বলছি, কুটুস করে কামড়টা দিল। এই কামড়টার কারণে দেখা যাচ্ছে ছোট্ট করে একটু কামড়টা দিয়েছে, কিন্তু ওই জায়গাটায় আপনি যে পরিমাণ ধরেন একটু পর পর চুলকাবেন, মোটা হয়ে যাবে ফুলে। তো এই যে প্যারাটা খাবেন ছোট্ট ভুলের কারণে অনেক বড় প্যারা হয়ে যায়। তো আমাদের এইখানে ছোট ছোট অনেক জিনিস আছে যেগুলো আমাদেরকে খুঁটিনাটি জানতে হবে। জানলে এই বিষয়গুলো অঙ্কে অনেক হেল্প করবে। দেখো, যেমন ধরেন একটা এন্ট্রি আছে বকেয়া চেক, এর অল্টারনেটিভ আরও নাম আছে বকেয়া চেক বা আউটস্ট্যান্ডিং চেক বা ইস্যুকৃত চেক। এখন দেখেন, যে চেক ইস্যু করা হয়েছে, ইস্যু মানে প্রদান, ইস্যু মানে হচ্ছে প্রদান, যে চেক ইস্যু করা হয়েছে কিন্তু ব্যাংকে উপস্থাপিত হয়নি তাকে বলে বকেয়া চেক। পাওনাদারের বরাবর চেক ইস্যু করা হয়। যেমন ধরেন, মানে বিষয়টা এরকম যে আপনি ইস্যু করেছেন, ইস্যু মানে প্রদান, আপনি কাউকে চেকটা দিয়েছেন যে ভাই তুমি পাওনাদারকে, ধরেন পাওনাদারকে দিয়েছেন, পাওনাদার 5,000 টাকা পাবে, 5,000 টাকার একটা চেক দিয়ে দিলেন যে ভাই এই যে তোমার চেক নিয়ে যাও। চেক যখন আপনি দিয়েছেন তার মানে ইস্যু করা হয়েছে, চেক ইস্যু করা হয়েছে, কিন্তু যাকে প্রদান করেছেন সে চেকটা ব্যাংকে গিয়ে টাকা উঠায়নি, অর্থাৎ ব্যাংকে উপস্থাপন করেনি। এই জন্য বলছে যে ব্যাংকে উপস্থাপিত হয়নি। আপনি তাকে চেক দিয়েছেন যে ভাই তুমি কি করবা, ব্যাংকে গিয়ে টাকাটা উঠাই নিও, কিন্তু সে ব্যাংকে উপস্থাপন করেনি। তাহলে এটাকে আমরা বলছি বকেয়া চেক বা ইস্যুকৃত চেক বা আউটস্ট্যান্ডিং চেক। তাহলে এই যে একই নামগুলো মনে রাখতে হবে, কারণ অঙ্কের মধ্যে যে কোনো নামে আসতে পারে। তাহলে বকেয়া চেক কোনটা? যেই চেকটা আপনি প্রদান করেছেন কিন্তু ব্যাংক থেকে ওই চেকের টাকা এখনো উঠানো হয়নি। এবার আসি অনাদায়ী চেক। তা একটু আগে পড়লাম ইস্যুকৃত চেক, বকেয়া চেক, এবার হচ্ছে অনাদায়ী চেক। এর আরও নাম আছে। অনাদায়ী চেক হচ্ছে পরিবহনাধীন চেক, ডিপোজিট ইন ট্রানজিট, মধ্যবর্তী সময়ে জমাকৃত চেক বা অন্তর্বর্তীকালীন, মধ্যবর্তী বলে আবার অন্তর্বর্তীকালীন সময়েও জমাকৃত চেক বলে। তাহলে এটা মনে রাখতে হবে, যে চেক ব্যাংকে জমা দেওয়া হয়েছে কিন্তু ব্যাংক কর্তৃক আদায় হয়নি তাকে অনাদায়ী চেক বলে, দেনাদারের কাছ থেকে চেক আদায় করা। যেমন ধরেন, আগেরটা কি ছিল? আপনি চেক প্রদান করেছেন মানে কাউকে একটা চেক দিয়েছেন, তাহলে সে আপনার ব্যাংকে গিয়ে টাকা উঠাই নেবে, এখনও উঠায়নি, এটাকে আমরা বলছি বকেয়া চেক। আর অনাদায়ী চেক মানে হলো আপনি একটা চেক পাইছেন, দেনাদারের কাছ থেকে চেক পাইছেন, চেকটা পায়ে কি করবেন? আপনি কি আলমারিতে সাজায় রাখবেন? না, আপনি চেকটা নিয়ে ব্যাংকে যাবেন, ব্যাংকে গিয়ে বলবেন যে আমার এই চেকটা নেন, আমার অ্যাকাউন্টে এই টাকাটা জমা করেন। তাহলে আপনি চেক পাইছেন কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকাটা এখনও জমা হয়নি। এই যে আপনার অ্যাকাউন্টে যে টাকাটা জমা হয়নি, এটাকে আমরা বলছি অনাদায়ী চেক। যে চেকের টাকা এখনও আপনার ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়নি, আপনি দেনাদার থেকে পাইছেন কিন্তু আপনার অ্যাকাউন্টে জমা হয়নি, তাকে আমরা বলছি অনাদায়ী চেক। আরও অল্টারনেটিভ কী নাম আছে? পরিবহনাধীন চেক, মধ্যবর্তী সময়ের চেক, ডিপোজিট ইন ট্রানজিট বা অন্তর্বর্তীকালীন সময়ের চেক। তাহলে এই অল্টারনেটিভ নামগুলো মুখস্থ করে ফেলতে হবে। এবার আসি ডেবিট মেমোরেন্ডাম, ক্রেডিট মেমোরেন্ডাম আর কুইক নোট। ডেবিট মেমোরেন্ডাম, ক্রেডিট মেমোরেন্ডাম, কুইক নোট, খুবই ইম্পর্টেন্ট এন্ট্রি। মেমোরেন্ডাম জিনিসটা কি এটাও বুঝতে হবে যে মেমোরেন্ডাম কি। দেখেন, প্রথমে আমরা ডেবিট মেমোরেন্ডাম আসি, ব্যাংক কর্তৃক ব্যবহৃত দলিল। তাহলে ডেবিট মেমোরেন্ডাম কি? ব্যাংক কর্তৃক ব্যবহৃত একটা দলিল, যার মাধ্যমে আমানতকারীর হিসাব থেকে, কার হিসাব থেকে? আমানতকারীর হিসাব থেকে বিভিন্ন কর্তন ব্যাখ্যা করা হয়, বিভিন্ন কর্তন। তাহলে ব্যাংক কর্তৃক ব্যবহৃত একটা দলিল যার মাধ্যমে আমানতকারীর হিসাব থেকে বিভিন্ন কর্তন করা হয়। তাহলে উদাহরণ কি দিয়েছে? ব্যাংক সার্ভিস চার্জ, চেক সাফা খরচ, প্রত্যাখ্যাত চেক, বিমা প্রিমিয়াম পরিশোধ। তার মানে এই ডেবিট মেমোরেন্ডাম মানে আপনার যত ধরনের খরচ আছে, আপনার এই খরচগুলো পরিশোধের জন্য এই দলিলটা ব্যবহার করা হয়। এটা হচ্ছে ডেবিট মেমোরেন্ডাম। তার মানে আপনার সমস্ত খরচের জন্য, ব্যাংক থেকে খরচের জন্য, অর্থাৎ ব্যাংক থেকে টাকা মাইনাস হলেই এই ডেবিট মেমোরেন্ডামের মাধ্যমে হয়ে থাকে। তাহলে ক্রেডিটটা কি? উল্টা হবে, এটাও ব্যাংক কর্তৃক ব্যবহৃত একটা দলিল যার মাধ্যমে আমানতকারী হিসাব বৃদ্ধির কারণ ব্যাখ্যা করা হয়।
আপনার টাকাটা বাড়ছে কেন ব্যাংক অ্যাকাউন্টে? নিশ্চয় দেনাদার আপনার অ্যাকাউন্টে জমা দিয়েছে, অথবা আপনি আপনার অ্যাকাউন্টে জমা দিয়েছেন, অথবা ব্যাংক আপনাকে সুদ প্রদান করেছে। তাহলে এই সব কারণে কিন্তু আপনার ব্যাংকের টাকা বাড়ে। তাহলে ব্যাংক যে দলিলের মাধ্যমে আপনাকে জানিয়ে দিবে যে ভাই আপনার টাকা বেড়েছে ব্যাংকে, কেন বেড়েছে ওই দলিলটাকেই আমরা বলছি যে এটা হলো ক্রেডিট মেমোরেন্ডাম। তাহলে ব্যাংক সুদ মঞ্জুর করলে লভ্যাংশ আদায়, বিনিয়োগের সুদ আদায়, দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমাদান, যে কোনো মাধ্যমে যদি আপনার ব্যাংকের টাকা বাড়ায় ব্যাংক, কেন বাড়িয়েছে সেই ব্যাখ্যা যেখানে দেওয়া থাকে আমরা তাকে বলছি ক্রেডিট মেমোরেন্ডাম। তাহলে ডেবিট মেমোরেন্ডাম হচ্ছে বিভিন্ন কর্তনের ব্যাখ্যা যেখানে দেওয়া হয় সেটা হচ্ছে ডেবিট মেমোরেন্ডাম। আর আপনার যে ব্যাংকের টাকা বৃদ্ধি পাচ্ছে, এই বৃদ্ধি পাওয়ার জন্য যে মেমোরেন্ডাম, এটা ক্রেডিট মেমোরেন্ডাম। আচ্ছা, এবার আসি আর একটা জিনিস আপনাকে খুব গুরুত্ব সহকারে মনে রাখতে হবে, যে এন্ট্রিগুলোর ফলে নগদান বই ব্যাংক বইয়ের মধ্যে কোনো গরমিল হবে না। হয় না, কিছু কিছু এন্ট্রি আছে যে নগদান বই গরমিল, নগদান বই আর ব্যাংক বইয়ের মধ্যে কোনো গরমিল হচ্ছে না, এগুলো কিন্তু ব্যাংক সমন্বয় বিবরণীতে আসবে না। ঠিক আছে, তাহলে এগুলো কি কাজ? যে লেনদেনগুলো নগদান বইতে লিপিবদ্ধ নাই সেগুলোর জন্য জাবেদা দিতে হবে। এগুলোর জন্য আপনাকে কি দিতে হবে? জাবেদা দিতে হবে। এটার মাধ্যমে গরমিল হচ্ছে না, তো গরমিল যদি না হয় এটা তো আর আপনি বসাইতে পারছেন না, তাই না? তাই এটার জন্য কি দিতে হবে? আপনাকে জাবেদা দিতে হবে। এখানে অনেকগুলো কি পয়েন্ট আছে যেগুলো আপনাকে জানতেই হবে। কি পয়েন্টসগুলো কি কি আপনি দেখেন। একটা হলো চেকের আমেরিকান বানান আর ব্রিটিশ বানান। তাহলে আমাদের দুইটাই জানা লাগবে, আমরা কোনটা ইউজ করব, আমাদের যেটা পছন্দ। এখানে দেখেন CHECK, এটা হলো আমেরিকান চেক বানান, আর ব্রিটিশ বানান CHEQUE, এটা হলো ব্রিটিশ বানান। তাহলে MCQতে এটা খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখবেন। এরপরে প্রতিমধ্যে জমা, এইটার অল্টারনেটিভ নামগুলো: ডিপোজিট ইন ট্রানজিট, পরিবহনাধীন চেক, বহন পথে জমা, প্রক্রিয়াধীন জমা, অন্তর্বর্তীকালীন সময়ে জমা, এই অনেকগুলো নাম আছে এইটার। ডিপোজিট ইন ট্রানজিট বা প্রতিমধ্যে জমা, বা যেটাকে আমরা অনাদায়ী চেক বলছি, অনাদায়ী চেক, এইটারই আর একটা নাম শিখেছি, অনাদায়ী। এরপরে অপরিশোধিত চেক, এটার নাম হচ্ছে বকেয়া চেক। অপরিশোধিত চেক, আউটস্ট্যান্ডিং চেক, বকেয়া চেক, অপ্রদত্ত চেক, প্রদেয় চেক বা অনুপস্থিত চেক, যে চেক এখনো ব্যাংকে উপস্থাপন করা হয়নি, বা চেক ভাঙানো হয়নি, চেক নগদান বা ক্যাশ করা হয়নি, মানে আপনি চেক দিয়েছেন, ইস্যু করেছেন, যাকে দিয়েছেন ও টাকা উঠায়নি। এই একটা লাইন ভেঙে ভেঙে কত রকমভাবে লেখা যায় সবগুলো। অপরিশোধিত চেক, আউটস্ট্যান্ডিং চেক বা বকেয়া চেক, অপ্রদত্ত প্রদেয় চেক, অনুপস্থিত চেক, যে চেক এখনো ব্যাংকে উপস্থাপন করা হয়নি, চেক ভাঙানো হয়নি, চেক নগদায়ন বা ক্যাশ করা হয়নি। তার মানে পরীক্ষায় অল্টারনেটিভ যে কোনো নামে আসতে পারে, আপনাকে প্রস্তুত থাকতে হবে। ঠিক আছে, এরপরে অপর্যাপ্ত তহবিল চেক বা নট সাফিসিয়েন্ট ফান্ড। অপর্যাপ্ত তহবিল চেক এর আর একটা নাম হচ্ছে নট সাফিসিয়েন্ট ফান্ড বা NSF চেক, অথবা প্রত্যাখ্যাত চেকে বলে, বা অমর্যাদাকৃত চেক। প্রত্যাখ্যাত চেক বা অমর্যাদাকৃত চেক বা বাউন্স চেক, বাউন্স চেকও বলা হয়। যে চেকের টাকা প্রদান করা হয় না, এটাই হচ্ছে বাউন্স চেক বা অমর্যাদা তহবিল বা নট সাফিসিয়েন্ট ফান্ড। আচ্ছা, এরপরে আসি ব্যাংক মেমোরেন্ডাম বা ব্যাংক মেমো বা ব্যাংক স্মারক, একই কথা। ব্যাংক মেমোরেন্ডামও যাকে বলে, ব্যাংক মেমো বা ব্যাংক স্মারকও তার নাম। এগুলো কিন্তু MCQর জন্য খুবই গুরুত্বপূর্ণ। ডেবিট মেমোরেন্ডাম বা সংক্ষেপে যেটাকে DM বলি, বা ডেবিট স্মারক বা ডেবিট বিবরণী অথবা ডেবিট মেমো, এগুলো সবগুলো সেম ডায়লগ, সেম কথা। আরও কিছু আছে, তাহলে ক্রেডিট মেমোরেন্ডাম কি হবে? এটা হচ্ছে সংক্ষেপে CM বলা হয়, ক্রেডিট স্মারক, ক্রেডিট বিবরণী বা ক্রেডিট মেমো। আচ্ছা, দেখেন EFT, ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার, তাহলে এটা হচ্ছে একটা নিকাশ ঘর ব্যবস্থা বাংলাদেশ ব্যাংক করে থাকে। আচ্ছা, এরপরে অটোমেটেড ক্লিয়ারিং হাউস, BACH, তাহলে এইগুলা একটু পড়ে নেবেন, একটু মনে রাখবেন, কারণ MCQর জন্য এগুলো আসতে পারে।
ওকে, BACS, ব্যাংকার্স অটোমেটেড ক্লিয়ারিং সার্ভিস। তাহলে এটার ফুল মিনিং একটু মনে রাখবেন। তো আমরা মোটামুটি এই চ্যাপ্টারে যে বেসিকগুলো প্রয়োজন এগুলো একটু ধারণা দেওয়ার চেষ্টা করেছি। আর একটু আমরা শিখব, তারপর থেকে আমরা অঙ্কে চলে যাব। আমানতকারীর ভুল, অর্থাৎ দেখেন হিসাব করার সময় হতে পারে না যে আমানতকারী সে তার হিসাবে ভুল করেছে, অথবা ব্যাংক তার হিসাবে ভুল করেছে, যে কেউ তো ভুল করতে পারে, আমানতকারীও ভুল করতে পারে, ব্যাংক নিজেও ভুল করতে পারে। তাহলে এই ভুলগুলোও কিন্তু আমাদেরকে সঠিকভাবে উদ্ঘাটন করতে হবে, তাই না? তাহলে এখানে দেখেন আমানতকারী যদি ব্যাংক সংক্রান্ত লেনদেন নগদান বইতে লিপিবদ্ধ করার সময় ভুল করে, তবে উভয় জেরের মধ্যে গড়মিল দেখা দিবে। তো আমানতকারী যদি ভুল করে তাহলে তো গড়মিল দেখা দিবেই, তাই না? ব্যাংকের টাকার আমানতকারীর টাকার মধ্যে গড়মিল দেখা দেবে। যেমন ধরেন 2024 সালের 1 জানুয়ারি তারিখে রিয়ানের নগদান বই ও ব্যাংক বিবরণী মোতাবেক জেরের পরিমাণ 40,000 টাকা। নগদান বইও 40,000 টাকা, ব্যাংকেও 40,000 টাকা। এই পর্যন্ত কোনো ঝামেলা নাই। ঝামেলা দেখেন 8 জানুয়ারি তারিখে নগদ 20,000 টাকা ব্যাংকে জমা দিয়ে ভুলে নগদান বইয়ে 30,000 টাকা লেখা হয়েছে। দেখেন এই যে 30,000 টাকা যে লেখা হইলো, টাকা তো জমা দেওয়া হয়েছে 20,000 টাকা, ব্যাংকে জমা দেওয়া হয়েছে কত? 20,000 টাকা। কিন্তু নগদান বইয়ে ভুল করে কি করছে? 30,000 টাকা, 10,000 টাকা বেশি করে দিচ্ছে, তাই না? তাহলে এক্ষেত্রে বুঝে নিতে হবে ব্যাংক বিবরণীতে সঠিকভাবে 20,000 টাকা লেখা হয়েছে। তার মানে বলতেছে যে 1 জানুয়ারি 2024 সালের 1 জানুয়ারিতে তাদের ব্যাংক এবং আমানতকারীর হিসাব দুইটা সেম টাকা ছিল। তো সে নতুন করে 20,000 টাকা ব্যাংকে জমা দিয়েছে। তো ব্যাংক এটা 20,000 টাকাই জমা করেছে, কিন্তু নগদান বইয়ে হিসাব করার সময় 30,000 টাকা করা হয়ে গেছে ভুল করে। তাহলে এটা কি নগদান বইয়ের আমানতকারীর ভুল না? তার মানে নগদান বই কে প্রস্তুত করে? আমানতকারী। তাহলে এটা হচ্ছে আমানতকারীর ভুল। তো ভুল যে কারো হইতে পারে, আমানতকারী হইতে পারে। আবার সেমভাবে ব্যাংকেরও ভুল হইতে পারে। দেখেন এটা হচ্ছে ব্যাংকের ভুল। 2024 সালের 1 জানুয়ারি তারিখে রায়হানের নগদান বই ব্যাংক বই মোতাবেক বিবরণী ছিল 40,000 টাকা। 6 জানুয়ারি তারিখে অন্য একজন আমানতকারী কর্তৃক ব্যাংকে জমা দিয়েছে 10,000 টাকা। মানে একজন আমানতকারী ব্যাংকে 10,000 টাকা জমা দিয়েছে। 10,000 টাকা ভুলে ব্যাংক আমাদের হিসাবে জমা দেখিয়েছে এমত অবস্থায়। আচ্ছা, তাহলে এই যে 6 জানুয়ারি তারিখে অন্য একজন আমানতকারী কর্তৃক ব্যাংকে জমা দেওয়া হয়েছে। অন্য একজন আমানতকারী, ধরেন ব্যাংক অ্যাকাউন্ট, আপনার ব্যাংক অ্যাকাউন্ট আছে ব্যাংকে, তাই না? তো কেউ একজন ব্যাংকে টাকা জমা দিতে গেল, তো তার অ্যাকাউন্টে টাকা না দিয়ে ব্যাংক কী করেছে? ভুল করে আপনার অ্যাকাউন্টে টাকা বেশি দিয়ে ফেলছে। 50,000 টাকা কই থেকে আসছে আপনি জানেন না, ভুল করে একজন আপনার অ্যাকাউন্টে টাকা দিয়ে দিছে। মানে ব্যাংক কী করছে? ধরেন আমার অ্যাকাউন্টে দেওয়ার কথা, কিন্তু ব্যাংক আপনার অ্যাকাউন্টে দিয়ে দিয়েছে 10,000 টাকা ভুল করে। তাই কী করবেন? 10,000 টাকা উঠায়ে শপিং করে ফেলবেন? এটা কিন্তু করা যাবে না, হ্যাঁ? তাহলে কিন্তু আপনাকে ওই যে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে আপনার বিরুদ্ধে। তাহলে আপনি চাইলেই ওই টাকা খরচ করতে পারবেন না, এটা আপনার টাকা না, ব্যাংক ভুল করেছে, ভুল করে আপনার অ্যাকাউন্টে দিয়েছে। আমার অ্যাকাউন্টে দেওয়ার কথা ছিল, ভুল করে আপনার অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়েছে। সো এই টাকা অবশ্যই ব্যাংক আপনার থেকে আবার কেটে নিবে, ঠিক আছে? এখন যদি বলেন স্যার আমি উঠাই ফেলবো টাকা, উঠাই খেয়ে ফেলবো, উঠাই খেয়ে ফেললো, আপনাকে পরে এই টাকা পরিশোধ করতে হবে, ঠিক আছে? তো যাই হোক, আমানতকারীও ভুল করে, ব্যাংকও ভুল করে, যে কারো বইয়ে ভুল হইতে পারে। আমরা সংশোধন কিভাবে করবো এটা অঙ্কের মধ্যে শিখবো, হ্যাঁ? এখানে একটু দিয়েছিলাম, বাট এটা অঙ্কে শিখবো আমরা। আজকে সরাসরি প্রবলেম 1 এইখান থেকে আমরা আজকে শুরু করতে চাই, ঠিক আছে? তো দেখো 2024 সালের 31শে ডিসেম্বর তারিখে হায়দার অ্যান্ড কোম্পানির ব্যাংক সংক্রান্ত তথ্যাবলী দেওয়া আছে এখানে। হায়দার অ্যান্ড কোম্পানি, 1 নম্বরে বলছি 2024 সালের 31শে ডিসেম্বর নগদান বই মোতাবেক ব্যাংক জমা। এই যে লাইনটা খুব ইম্পর্টেন্ট, নগদান বই মোতাবেক ব্যাংক জমা। আমাদের এই অঙ্কটা একক জের পদ্ধতিতে করতে হবে। তো এই যে নগদান বই মোতাবেক ব্যাংক জমা, এটাও দেওয়া থাকতে পারে, অথবা নগদান বই মোতাবেক ব্যাংক জমা না দিয়ে ব্যাংক জমাতিরিক্ত, এইটাও দেওয়া থাকতে পারে। তোমার ব্যাংক জমাও দিতে পারে, ব্যাংক জমাতিরিক্তও দিতে পারে। ব্যাংক জমা দিয়ে একরকমভাবে শুরু হবে, ব্যাংক জমাতিরিক্ত থাকলে আরেক রকমভাবে শুরু হবে। আমরা এটা শিখব। সো টেনশন করার কিছু না, আমরা শিখবো যে ব্যাংক জমা দিলে কি হবে, ব্যাংক জমাতিরিক্ত দিলে কি হবে, পুরাই উল্টা, বিপরীত হবে। আচ্ছা, এরপরে পাওনাদারের বরাবর 10,250 টাকার একখানা চেক ইস্যু করা হয়েছে। এরকম অনেকগুলো এন্ট্রি দেওয়া হয়েছে। এন্ট্রি দেওয়ার পরে করণীয় কি?
বলেছে ব্যাংক কর্তৃক সরাসরি পরিশোধিত হয়েছে এমন লেনদেনের পরিমাণ নির্ণয় করো। ব্যাংক সরাসরি পরিশোধ করেছে, বলতেছে ব্যাংক সরাসরি পরিশোধ করেছে এমন লেনদেন কোনটা, এইটা বের করতে হবে। তা আমরা একটু পড়ে দেখব অঙ্ক। 2 নম্বরে বলছে পাওনাদারের বরাবর 10,250 টাকার একখানা চেক ইস্যু করা হয়েছে, কিন্তু 2024 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত ব্যাংক কর্তৃক এখনও পরিশোধিত হয়নি। তাহলে চেক ইস্যু মানে কি? ইস্যু মানে কিন্তু প্রদান করা, অর্থাৎ তুমি একটা চেক প্রদান করেছো কিন্তু ব্যাংক এটা এখনো পরিশোধ করেনি। একজন দেনাদারের কাছ থেকে 1750 টাকা ব্যাংক কর্তৃক আদায় হয়েছে। কে? দেনাদারের কাছ থেকে ব্যাংক আদায় করেছে, কিন্তু এখনো তার নগদান বইতে লিপিবদ্ধ হয়নি। তাহলে এই যে তুমি দেনাদারের কাছ থেকে 1750 টাকা ব্যাংক কর্তৃক আদায় হয়েছে, কিন্তু নগদান বই মানে ব্যাংক এটা অলরেডি তোমার অ্যাকাউন্টে যোগ করে দিয়েছে 1750, ব্যাংক আদায় করে নিয়ে এসে 1750 টাকা যোগ করে দিয়েছে, কিন্তু তোমার বই, নগদান বই বা আমানতকারীর বই এটা কিন্তু এখনো যোগ করা হয়নি। ঠিক আছে, এরপরে বলছে 24 সালে 31শে ডিসেম্বর তারিখে 3000 টাকার একটি প্রদেয় বিল ব্যাংক কর্তৃক পরিশোধিত হয়েছে। দেখো 3000 টাকার একটি প্রদেয় বিল ব্যাংক কর্তৃক পরিশোধিত হয়েছে। এই যে প্রদেয় বিল, এই টাকাটা ব্যাংক কিন্তু অলরেডি কেটে নিয়েছে ব্যাংক কর্তৃক পরিশোধিত, কিন্তু এখনো নগদান বইতে লিপিবদ্ধ হয় নাই। তার মানে ব্যাংক থেকে 3000 টাকা মাইনাস হয়ে গেছে, কিন্তু নগদান বই থেকে এখনো কিন্তু মাইনাস হয় নাই। 5 নম্বরে বলছে দেনাদারের নিকট হতে প্রাপ্ত মোট 12,250 টাকার একটি চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হয়েছে। দেনাদারের কাছে তুমি টাকা পাবা 12,250 টাকা, তাহলে এটা আদায়ের জন্য ব্যাংকে চেক জমা দিয়েছো, কিন্তু 31শে ডিসেম্বর পর্যন্ত ব্যাংক কর্তৃক আদায় হয়নি। এরপরে আছে বিনিয়োগের সুদ, তারপর আছে ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ 1000 টাকা এবং ধার্যকৃত চার্জ 400। তাহলে ক নম্বরে বলছে ব্যাংক কর্তৃক সরাসরি পরিশোধিত হচ্ছে। ব্যাংক পরিশোধ করেছে এরকম লেনদেন কোনটা, যেটা ব্যাংক পরিশোধ করেছে? তুমি যদি একটু খেয়াল করো, এই যে এখানে একটা ধার্যকৃত চার্জ 400 টাকা, ধার্যকৃত চার্জ, ব্যাংক ধার্যকৃত চার্জ 400 টাকা। তার মানে এই 400 টাকা ধার্যকৃত চার্জ ব্যাংক তো তোমার অ্যাকাউন্ট থেকে সরাসরি মাইনাস করে দিছে, তাই না? ব্যাংক তোমার অ্যাকাউন্ট থেকে সরাসরি কেটে নিছে ধার্যকৃত চার্জ, তোমাকে জানায়নি, সরাসরি অ্যাকাউন্ট থেকে কেটে নিছে। তাহলে ধার্যকৃত চার্জ এইটা ব্যাংক কর্তৃক সরাসরি পরিশোধ। আর কি আছে? এই যে প্রদেয় বিল ব্যাংক কর্তৃক পরিশোধিত হয়েছে, প্রদেয় বিলে 3000 টাকা ব্যাংক পরিশোধ করে দিয়েছে। তাহলে এই দুইটা এন্ট্রি ব্যাংক সরাসরি পরিশোধ করে দিয়েছে। তাহলে আমার ক নাম্বারের প্রশ্ন ছিল ব্যাংক সরাসরি পরিশোধ করে দিয়েছে এমন কোনটা কোনটা। আমরা এই দুইটা এন্ট্রি যোগ করে দিব জাস্ট। একটা হলো প্রদেয় বিল ব্যাংক কর্তৃক পরিশোধ, আর একটা ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ। এই দুইটা হলো ব্যাংক ডিরেক্ট তোমার অ্যাকাউন্ট থেকে পরিশোধ করে দিয়েছে। দুইটা যোগ করে দাও, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এবার খ নাম্বারটা দেখো। খ নম্বরটা বলছে ব্যাংক কর্তৃক সরাসরি আদায়কৃত ও পরিশোধিত লেনদেন সমূহ জাবেদা দেখাও। ব্যাংক কর্তৃক সরাসরি আদায় হয়েছে, তার মানে ব্যাংক যেগুলো আদায় করেছে এবং ব্যাংক যেগুলো পরিশোধ করেছে দুইটারই জাবেদা দিতে হবে। ব্যাংক যেগুলো আদায় করেছে এবং যেগুলো পরিশোধ করেছে, আমরা প্রথম থেকে যদি আসি তাহলে খেয়াল করো 3 নাম্বারটা, একজন দেনাদারের কাছ থেকে 1750 টাকা ব্যাংক কর্তৃক আদায়, ব্যাংক আদায় করেছে 1750 টাকা। তাহলে দেনাদারের কাছ থেকে ব্যাংক যদি আদায় করে এটার জাবেদা কি হবে? দেনাদারের কাছ থেকে ব্যাংক আদায় করেছে, তুমি যদি একটু খেয়াল করো, দেনাদারের কাছ থেকে যদি ব্যাংক আদায় করে তাহলে ব্যাংক হিসাব ডেবিট, তোমার ব্যাংকে টাকা বাড়ছে। কার কাছ থেকে বাড়ছে? দেনাদারের কাছ থেকে 1750 টাকা। তাহলে টাকাটা কে আদায় করছে? ব্যাংক আদায় করছে, তাহলে ব্যাংকের টাকাটা বৃদ্ধি পাচ্ছে, এই জন্য ব্যাংক হিসাব ডেবিট। আর ক্রেডিট কি হবে? কার কাছ থেকে আদায় করছে? দেনাদার থেকে, এই জন্য দেনাদার হিসাব ক্রেডিট। এবার পরেরটা আসি। পরেরটা দেখো, বিনিয়োগের সুদ 1500 টাকা সরাসরি ব্যাংক কর্তৃক আদায় হয়েছে। এটাও আদায়, আগেরটা ছিল আদায়, এটা হচ্ছে আদায়। বিনিয়োগের সুদ সরাসরি ব্যাংক কর্তৃক
আদায় হয়েছে, তাহলে বিনিয়োগের সুদ 1500 টাকা ব্যাংক সরাসরি আদায় করেছে। ব্যাংক যদি আদায় করে ব্যাংকের টাকা বাড়ে, ব্যাংক আদায় করলে ব্যাংকের টাকা বাড়ে, তাহলে ব্যাংক হিসাব ডেবিট। আর কি বাবদ টাকাটা আদায় করছে? বিনিয়োগের সুদ, তাহলে বিনিয়োগের সুদ একটা আয়, আয় বৃদ্ধি পেলে ক্রেডিট হয়, তাহলে বিনিয়োগের সুদ হবে ক্রেডিট, তাহলে ব্যাংক হিসাব ডেবিট, বিনিয়োগের সুদ আয় হিসাব ক্রেডিট। এই আচ্ছা, এরপরে আসি 7 নাম্বারটা দেখো, ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ 1000 টাকা। এই যে এটাও কিন্তু আদায়, ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ। ব্যাংক সুদ দিয়েছে তোমার জমানো টাকার উপরে, ব্যাংকে তোমার জমানো টাকা আছে না, এই টাকার উপরে ব্যাংক সুদ দিয়েছে, তো এইটা তো আদায়। তাহলে এই টাকাটা ব্যাংক তোমার অ্যাকাউন্টে সরাসরি পাঠিয়ে দিয়েছে, তোমার হাতে দেয় নাই। ব্যাংক সুদ মঞ্জুর করলো মানে ব্যাংক তোমার অ্যাকাউন্টে তোমার জমানো টাকার উপরে সুদ দিয়েছে, তাহলে এইটার জাবেদা আমরা করব ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক সুদ হিসাব ক্রেডিট। তার মানে একটা জিনিস খেয়াল করো, প্রত্যেকটাই কিন্তু ব্যাংক ডেবিট করেছি আর আয়টা ক্রেডিট করেছি, ঠিক আছে? আচ্ছা, তাহলে এইখান থেকে একটা জিনিস তুমি শিখবা যে যখন তুমি আদায় করতেছো তখন ব্যাংক ডেবিট, আর যখন তুমি প্রদান করবা, ব্যাংক প্রদান করে দিবে তোমার পক্ষ থেকে, তখন ব্যাংক ক্রেডিট। তাহলে ব্যাংক আদায় করলে ব্যাংক ডেবিট, ব্যাংক পরিশোধ করলে ব্যাংক ক্রেডিট, এটা মনে রাখবা, ঠিক আছে? তো এখন আমরা যদি যাই, এখানে দেখো একটা ব্যাংক ধার্যকৃত চার্জ ছিল 400 টাকা, তার মানে কি টাকা চলে যাচ্ছে না ব্যাংক থেকে, তাহলে ব্যাংক ক্রেডিট হবে। তাহলে তুমি জাবেদা করবা এই যে ধার্যকৃত চার্জ ডেবিট, তুমি দিবা ব্যাংক চার্জ ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট, ব্যাংক চার্জ ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। আচ্ছা, তাহলে আমরা জাবেদা করলাম কোনগুলো? যেগুলো আদায় হয়েছে এবং যেগুলো পরিশোধ করেছি সবগুলোর জাবেদা করে ফেললাম, ঠিক আছে? এখন আমরা আসি গ নাম্বারটাই। গ নাম্বারে বলছে একটা ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করতে বলেছে তোমাকে, ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করতে হবে। তো ব্যাংক সমন্বয় বিবরণী শুরুতে কি দিয়ে শুরু আছে? শুরুতে বলা আছে যে 2024 সালের 31শে ডিসেম্বর নগদান বই মোতাবেক ব্যাংক জমা, তো নগদান বই মোতাবেক ব্যাংক জমা 12,500, এটা দিয়েই শুরু করতে হবে, এটা একক জের পদ্ধতি। এরপরে আমরা দ্বৈত জের শিখবো, বাট এটা একক জের পদ্ধতি। আমরা দেখো এটা ছক করে ফেলবো, এই যে দেখো হায়দার অ্যান্ড কোম্পানি ব্যাংক সমন্বয় বিবরণী, আমরা সুন্দর করে লিখবো নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত। এবার এখান থেকে কিছু যোগের এন্ট্রি আসবে, কিছু বিয়োগের এন্ট্রি আসবে, কিছু যোগের এন্ট্রি, কিছু বিয়োগের এন্ট্রি। এখন প্রশ্ন হলো যে স্যার কোনটা যোগের এন্ট্রি কোনটা বিয়োগের এন্ট্রি, এইটাই তো তোমাকে বুঝতে হবে একক জের পদ্ধতিতে, কোনটা যোগ হবে কোনটা বিয়োগ হবে এইটা তোমাকে বুঝতে হবে। তো চলো আমরা ধাপে ধাপে শিখি যে কোনটা যোগ কোনটা বিয়োগ। দেখো এখানে যোগের এন্ট্রি দিয়েছে, ইস্যুকৃত চেক ব্যাংকে পরিশোধের জন্য উপস্থাপিত হয়নি 10,250 টাকা। দেখো পাওনাদারের বরাবর 10,250 টাকার একখানা চেক ইস্যু করা হয়েছে, কিন্তু এইটা ব্যাংক কর্তৃক এখনো পরিশোধিত হয়নি। তাহলে আমরা প্রথম এন্ট্রি দেওয়ার পরে এখন আমরা 2 নাম্বার এন্ট্রি দিচ্ছি। তো 2 নাম্বার এন্ট্রি কি বলেছে? যে পাওনাদারের বরাবর 10,200 টাকার একখানা চেক ইস্যু মানে প্রদান। তুমি পাওনাদারকে 10,250 টাকার একটা চেক প্রদান করছো। আচ্ছা মনে করো তুমি যদি পাওনাদারকে চেক প্রদান করো, আমরা তো দুইভাবে হিসাব করি, একটা হচ্ছে আমানতকারী হিসাব করে, তুমি আমানতকারী, একটা হচ্ছে ব্যাংক হিসাব করে, তাই না? একটা আমানতকারী হিসাব করে, একটা ব্যাংক হিসাব করে। তো তুমি ধরো আমানতকারী, তুমি আমাকে একটা চেক দিচ্ছ, আমাকে 10,250 টাকার একটা চেক দিচ্ছ। তো যখন তুমি আমাকে চেক দিবা, তোমার ব্যবসায়ের যে হিসাবের খাতা আছে এইখান থেকে তুমি মাইনাস করে দিবা না 10,250, কারণ তুমি তো আমাকে চেক দিচ্ছ, তাহলে তুমি তোমার ব্যবসার যে হিসাবের খাতা আছে এখান থেকে 10,250 মাইনাস করে দিবা। মাইনাস করার পরে এই চেকটা আমি ব্যাংকে গিয়ে তোমার অ্যাকাউন্ট থেকে টাকা উঠাই নিব, কিন্তু আমি ব্যাংকে গেলাম না, টাকাও উঠালাম না, পরে উঠাবো, তাহলে ব্যাংকের হিসাব তোমার হিসাব গড়মিল হবে না? তাহলে এটার সমাধান কি? আমি তো তোমার ব্যাংক থেকে টাকা উঠাইনি, তাহলে এটার সমাধান কি? ব্যাংক থেকে তো মাইনাস হয় না, তাহলে তোমার টাকা ব্যাংকে বেশি দেখাচ্ছে না? 10,250 টাকা যেটা তুমি তোমার হিসাব থেকে মাইনাস করেছো, ব্যাংক তো মাইনাস করে নাই, তাহলে ব্যাংকের হিসাবে টাকা বেশি দেখাচ্ছে। এখন সমাধান কি? সমাধান স্যার ব্যাংকে যায় মাইনাস করে আসেন। এখন আমি কি, তুমি কি পারবা? তুমি তো আমানতকারী, তুমি যে ব্যাংকের হিসাবে কারেকশন করতে পারবা? তুমি কিন্তু ব্যাংকের হিসাবে কারেকশন করতে পারবা না। তাহলে একক জের পদ্ধতিতে ব্যাংক হলো বস, একক জের পদ্ধতিতে ব্যাংক হচ্ছে বস, ব্যাংক যা করবে তোমাকে তাই করতে হবে। ব্যাংক যা করবে, ব্যাংক হচ্ছে বস, ব্যাংক যা বলবে যা করবে তোমাকে তাই করতে হবে একক জের পদ্ধতিতে। তাহলে একক জের পদ্ধতিতে ব্যাংক ওই টাকাটা এখনো মাইনাস করে নাই,
তুমি তোমার ব্যবসার হিসাবের খাতা থেকে মাইনাস করে দিছো, কিন্তু ব্যাংক তো মাইনাস করে নাই, কারণ আমি তো ব্যাংকে চেকটা নিয়ে যে তোমার অ্যাকাউন্ট থেকে টাকা উঠাইনি। তাহলে কি ব্যাংক মাইনাস করেছে? মাইনাস করে নাই। এখন তাহলে সমাধান কি? সমাধান হচ্ছে তুমি যে মাইনাস করেছিলে তুমি এখন যোগ করে দিবা, কারণ তুমি ব্যাংকে যায় মাইনাস করতে পারবা না। আবারও বলছি, তুমি আমাকে চেক দিছো, তোমার বাসার হিসাবের খাতায় মাইনাস করে দিছো, এখন আমি চেকটা নিয়ে ব্যাংকে যাব, ব্যাংকও মাইনাস করে দিবে, কিন্তু ব্যাংক মাইনাস করে নাই। তাহলে সমাধান মিলকরণ করবা কিভাবে? তুমি আবার বাসায় ফিরে আসবা, ফিরে এসে তোমার হিসাবে যোগ করে দিবা, তাহলে হিসাব মিলে যাবে। এখন আমরা যে কাজটা করব সেটাই, এই যে যোগ করেছি, ইস্যুকৃত চেক ব্যাংকে পরিশোধের জন্য উপস্থাপিত হয়নি 10,250 টাকা, আমরা এটা যোগ করে দিব। ঠিক আছে? এবার দেনাদারের নিকট হতে ব্যাংক কর্তৃক আদায় যা নগদানভুক্ত হয়নি। দেখো তো ভাই, দেনাদারের নিকট থেকে আদায় হয়েছে, কে আদায় করেছে? ব্যাংক। দেনাদারের নিকট থেকে ব্যাংক আদায় করেছে, তুমি পাবা দেনাদারের কাছে, তোমার টাকা আদায় করে দিছে কে? ব্যাংক আদায় করে দিছে। ব্যাংক যদি আদায় করে দেয়, তোমার বাসায় আইসা কলিং বেল চাপ দিয়ে তোমারে দিয়ে যাবে টাকাটা? না, ব্যাংক আদায় করে তোমার অ্যাকাউন্টে যোগ করে দিবে। তার মানে টাকাটা ব্যাংকে যোগ হয়ে গেছে, তোমার নগদান বইয়ে যোগ হয় নাই। তো নগদান বইয়ে যোগ যদি না হয়, ব্যাংক যোগ করে ফেলছে, নগদান বইয়ে যোগ করে দাও, তাহলে তো মিলে যাবে। তাহলে তোমাকে কি করতে হবে? নগদান বইয়ে এটা যোগ করতে হবে, এই জন্য আমরা এটা যোগ করেছি। পরেরটা দেখো, বিনিয়োগের সুদ ব্যাংক কর্তৃক সরাসরি আদায় হয়েছে। এই যে বিনিয়োগের সুদ কে আদায় করেছে? ব্যাংক আদায় করেছে। ব্যাংক যদি আদায় করে, নগদে লেখা হয় নাই, ব্যাংক আদায় করেছে, তার মানে ব্যাংকে যোগ করা আছে বিনিয়োগের সুদ। বিনিয়োগের সুদ তো তুমি পাবা, তুমি তো পরিশোধ করবা না, বিনিয়োগের সুদ তুমি পাবা। তো তুমি যে সুদটা পাবা, এটা ব্যাংক আদায় করে তোমার অ্যাকাউন্টে যোগ করে দিছে, তার মানে ব্যাংকে এটা যোগ করা আছে। যোগ করা নাই কোথায়? নগদান বই, তোমার হিসাবে যোগ করা নাই। তাহলে তুমি সমাধান করবা কি করে? মিলকরণ করবা কি করে? তোমার হিসাবে যোগ করে দিয়ে। তাহলে এই কাজটা এই জন্য আমরা যোগ করে দিছি। আর ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ, ব্যাংক যদি তোমাকে সুদ দেয়, কি দেয়? সুদ দেয়। ব্যাংক যদি সুদ মঞ্জুর করে, তার মানে তোমার জমানো টাকার উপরে ব্যাংক তোমাকে সুদ দিচ্ছে। ব্যাংক সুদ মঞ্জুর, তোমার জমানো টাকার উপরে ব্যাংক তোমাকে সুদ দিচ্ছে। আর ব্যাংক যে তোমাকে সুদটা দিচ্ছে, ব্যাংকের টাকা বাড়ছে, তো নগদান বইয়ে তো বাড়ছে না, তাহলে নগদান বই এখন যোগ করে দিলে বাড়বে। এই জন্য আমরা ব্যাংক সুদ মঞ্জুর করলে নগদান বই যোগ করে দিব। তাহলে বুঝতে পেরেছি যে ব্যাংক যা যা করেছে আমাদেরকে তাই তাই করে মিলাইতে হবে, ব্যাংকের সাথে মিলাইতে হবে। তুমি বস না, বস হইল ব্যাংক, এককজের পদ্ধতিতে। বোঝা গেছে? যেমন ধরো এটা কি বলেছিলাম, যে ব্যাংক মাইনাস করে নাই, ব্যাংক মাইনাস করে নাই, এই জন্য তুমি বাসায় আসা আবার তুমি প্রথমে মাইনাস করছো, ব্যাংক মাইনাস করে নাই, এই জন্য তুমি কি করছো? যেটা মাইনাস করছিলে এটা আবার যোগ করে দিছো। পরেরটা, দেনাদারের নিকট থেকে ব্যাংক আদায় করেছে, ব্যাংক যদি আদায় করে, ব্যাংক যোগ করে দিছে, তাহলে তোমাকেও যোগ করতে হবে। পরেরটা, বিনিয়োগের সুদ, বিনিয়োগের সুদ, ব্যাংকের টাকা বাড়ছে, তাহলে তোমার নগদান বইয়ের টাকা বাড়াইতে হবে। ব্যাংক সুদ মঞ্জুর করছে, মানে ব্যাংকের টাকা বাড়ছে, তাহলে তোমাকেও বাড়াইতে হবে। অর্থাৎ ব্যাংক যা যা করবে তাই করতে হবে এককজের পদ্ধতিতে। ব্যাংক হচ্ছে বস। চলো এবার বিয়োগের এন্ট্রি দেখি। তাহলে এখানে আমরা ব্যালেন্স করে দেখবো 27,000 টাকা। বিয়োগের এন্ট্রি দেখো, ব্যাংক কর্তৃক পরিশোধিত প্রদেয় বিল যা নগদানভুক্ত হয়নি, ব্যাংক পরিশোধ করে দিছে। আরে ভাই, পরিশোধ করা তো মাইনাস করা, ব্যাংক মাইনাস করে দিছে। ব্যাংক কর্তৃক কি মাইনাস করেছে? একটা প্রদেয় বিলের টাকা। ব্যাংক একটা প্রদেয় বিল পরিশোধ করে দিছে, টাকাটা পরিশোধ করে দিছে ব্যাংক। তো ব্যাংক যদি প্রদেয় বিল পরিশোধ করে দেয়, তাহলে মাইনাস করে দিছে না ব্যাংক অলরেডি? ব্যাংক অলরেডি মাইনাস করে দিছে। তো ব্যাংক যদি মাইনাস করে, তোমাকেও মাইনাস করতে হবে, নগদান বই মাইনাস করতে হবে, আমানত করে মাইনাস করে দিবে। এই জন্য আমরা কি করেছি? এটা মাইনাস করে দিয়েছি। আর একটা দেখো, দেনাদারের নিকট হতে প্রাপ্ত 12,250 টাকার একটি চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হয়েছে, কিন্তু ব্যাংক কর্তৃক আদায় হয়নি। দেনাদারের নিকট থেকে চেক আদায়ের জন্য চেক ব্যাংকে জমা দিয়েছে 12,250 টাকা। এই 12,250 টাকা, মনে করো একটা বিষয় আমি সিম্পলি বলি, আমি যদি তোমাকে কোনো চেক দেই, আবার বলছি, আমি তোমাকে একটা চেক দিলাম, যখন তুমি চেকটা পাবা, আমি যখন তোমাকে দিব, তুমি তোমার নগদান বইয়ে কি করবা জানো? যোগ করে দিবা। তোমার নগদ টাকা বাড়ছে, তুমি যোগ করে দিবা যে আমার টাকা বাড়ছে। এই চেকটা তোমার ব্যবসায়ের হিসাবের খাতায় যোগ করার পরে চেকটা নিয়ে যাবা ব্যাংকে। ব্যাংকে যে ব্যাংকের অফিসারকে দিবা, দিয়ে বলবা যে ভাই এই যে আমার একটা চেক, এইটা আমার অ্যাকাউন্টে যোগ করে দেন। যতক্ষণ না ব্যাংক যোগ করবে ততক্ষণ হিসাব মিলবে? তুমি তো বাসার হিসাবের খাতায় যোগ করে দিছো, ব্যাংক তো করে নাই, তাহলে হিসাব কি মিলবে? মিলবে না। তাহলে মেলানোর জন্য কি করতে হবে? ব্যাংকে যায় যোগ করে দিবা। ব্যাংকের হিসাবের খাতায় তো আর তুমি কারেকশন করতে পারবা না,
তাহলে কি করতে হবে, ব্যাংক যেহেতু এখনো যোগ করে নাই, তাহলে তোমার টাকা তো বেশি দেখাচ্ছে, তোমার হিসাবের খাতায় তো বেশি দেখাচ্ছে, তাহলে তুমি এখন এসে মাইনাস করে দিবা। এই জন্য এইটা আমরা মাইনাস করে দিব, এই 12,250 টাকা। এই যে। আর ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ, ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ মানে ব্যাংক অলরেডি কর্তন করেছে। তো ব্যাংক যদি অলরেডি কর্তন করে তাহলে তোমাকেও কর্তন করতে হবে, তোমাকেও মাইনাস করতে হবে। ব্যাংক মাইনাস করেছে মানে তোমাকেও মাইনাস করতে হবে, তাহলে এটা মাইনাস করে দিবা আলটিমেটলি। এই যে দেখো, তাহলে ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমার উদ্ধৃত আমাদের দেওয়া থাকবে, নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত, আমরা করব ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত। আবারও বলছি, দেওয়া আছে মানে শুরু করেছি নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত, আর আমাদের লাস্টে যেটা বেরোবে এটা হচ্ছে ব্যাংক বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত। আমরা শুরু করেছি নগদান বই দিয়ে, আমাদের বের হবে ব্যাংক বই বিবরণী অনুযায়ী ব্যাংক বই মোতাবেক। আবারও বলছি, শুরু করেছি নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত, আর আমাদের লাস্টে যেটা বের হবে ব্যাংক বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত। বোঝা গেছে? এখন যদি অঙ্কে দেওয়া থাকতো, যে অঙ্কে যদি এইটা থাকতো, এই উদ্বৃত্ত না থেকে যদি বলতো জমার অতিরিক্ত, যদি বলতো যে নগদান বই মোতাবেক ব্যাংক জমার অতিরিক্ত, এইটা দিয়ে যদি অঙ্ক শুরু হইতো, তাহলে যেগুলো যোগ করেছি এগুলো সব বিয়োগ, আর যেগুলো বিয়োগ করেছি এগুলো সব যোগ হয়ে যাবে। আবারও বলছি, যেগুলো যোগ করেছি সব বিয়োগ হয়ে যাবে, আর যেগুলো বিয়োগ করেছি সব যোগ হয়ে যাবে। কখন? যদি বলে নগদান বই মোতাবেক ব্যাংক জমার অতিরিক্ত বা জমাতিরিক্ত যেটাকে বলে, তাহলে সব উল্টা করতে হবে। তাহলে ব্যাংক জমা বা জমার উদ্বৃত্ত থাকলে একরকম, আর জমার অতিরিক্ত থাকলে আর এক রকম। তাহলে এইটা তোমাকে মাথায় রেখে একক জের পদ্ধতিতে করতে হবে অঙ্ক, ঠিক আছে? তো একক জের পদ্ধতিতে আরও অঙ্ক আছে এখানে প্র্যাকটিস করার জন্য। এটা হলো সাইফুল ব্রাদার্সের একটা অঙ্ক, এটাও ব্যাংক সমন্বয় বিবরণী। ক নম্বরে বলেছে অনাদায়ী চেক ও ব্যাংকে উপস্থাপিত হয়নি এমন চেকের পরিমাণ নির্ণয় করো। খ নম্বরে নগদান বইতে লেখা হয়নি এমন লেনদেনের জাবেদা দাখিলা দেখাও। আর গ নম্বরে বলেছে উপযুক্ত তথ্যের ভিত্তিতে একখানা ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করো। তাহলে এইটা তোমাদেরকে আমি হোমওয়ার্ক দিচ্ছি, এটা তোমরা বাসায় করবা। এইটা তোমাদেরকে হোমওয়ার্ক থাকবে, এইটা তোমরা বাসায় করবা, ঠিক আছে? একটা স্ক্রিনশট নিয়ে নাও সবাই, বাসায় করবা এটা। তাহলে সমস্যা 2 এটা তোমরা বাসায় ট্রাই করবা। আমরা এগুলো তোমরা একটু প্র্যাকটিস করবা। চলো আমরা আজকে সমস্যা 5, প্রবলেম 5 এটা থেকে সমাধান করব। 2024 সালের 31শে মার্চ তারিখে মিস্টার শাকিলের, দেখো এটা হচ্ছে 2024 সালের 31শে মার্চ, 2024 সালের 31শে মার্চ তারিখে শাকিলের তথ্যাবলী পড়ো এবং নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও। তো কি কি বিষয় আছে এখানে একটু খেয়াল করো। 1 নম্বরে বলছে ব্যাংক বিবরণী বা পাস বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত, এটা একটু মনে রাখতে হবে। ব্যাংক বিবরণী বা পাস বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত দেওয়া আছে। তোমার অঙ্ক আমরা গত ক্লাসে যেটা শিখেছিলাম, এখানে দেওয়া ছিল নগদান বই অনুযায়ী, আমাদের দেওয়া ছিল নগদান বই অনুযায়ী, আমাদের বলা ছিল যে নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত। তো গতদিন যেটা করেছি নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত, আমি 2টা লাইন একটু লিখে দেই, এখানে লিখি। একটা হচ্ছে নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত, নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত। আর একটা হচ্ছে পাস বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত। একটা হচ্ছে নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত, আর একটা হচ্ছে পাস বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত। এই 2টা তুমি যদি বুঝতে পারো তাহলে এই একক জেরের অঙ্কগুলো খুব সহজে করে ফেলতে পারবা। আমরা গত ক্লাসে শিখেছিলাম নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত। আমরা যদি অঙ্কের শুরুতে, একদম অঙ্কের শুরুতে যদি দেওয়া থাকে নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত, তাহলে আমরা যোগ বিয়োগ করার পরে
উত্তর পাবো পাস বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত। অর্থাৎ আমি এইটা দিয়ে শুরু করলে এইটা গিয়ে শেষ হবে, অর্থাৎ লাস্টে যে উত্তরটা বেরোবে এটার নাম লিখবো পাস বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত। আবার আমি যদি এই পাস বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত দিয়ে শুরু করি তাহলে একদম শেষে যেটা বের হবে নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত। অর্থাৎ একটা দিয়ে শুরু করলে শেষে বের হবে আরেকটা। এটা হচ্ছে একক জের পদ্ধতিতে। এখন একটা বিষয় থাকে স্যার, একক জের পদ্ধতিতে কোন এন্ট্রিগুলো যোগ হবে আর কোন এন্ট্রিগুলো বিয়োগ হবে, সেইটার বিষয়টা কি? তো দেখো আমি যদি নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত এটা দিয়ে শুরু করি তাহলে কোন কোন এন্ট্রিগুলো যোগ হবে? সেগুলো হচ্ছে ব্যাংক যেগুলো অলরেডি, অর্থাৎ ব্যাংকের টাকা অনুযায়ী আমার নগদান বইয়ে কাজ করতে হবে। আর যদি এটা দিয়ে শুরু করি তাহলে আবার উল্টা হয়ে যাবে। আমরা অঙ্কে গেলে বুঝতে পারবো, আমরা চলো একটু অঙ্কে সমাধান করি। এটা হচ্ছে ব্যাংক পাস বই অনুযায়ী দেওয়া আছে, পাস বই অনুযায়ী অর্থাৎ নিচেরটা দেওয়া আছে পাস বই অনুযায়ী, দন্তস্ব হবে, নিচেরটা দেওয়া আছে, আমাকে এইটা দিয়ে শুরু করে এইটা বের করতে হবে। এরপরে ৩,০০০ টাকার একটি প্রাপ্য বিল ২৪০০ টাকায় ব্যাংকে বাট্টা করা হয়েছে, মেয়াদ শেষ হওয়ায় বিলটি প্রত্যাখ্যাত হয়েছিল, যার জন্য নগদান বইতে কোনো দাখিলা দেওয়া হয়নি। দেখো ৩,০০০ টাকার একটা বিল যেখানে ২৪০০ টাকায় বাট্টা করা হয়েছে, তার মানে এখানে কিন্তু ৬০০ টাকা পাওয়া যায়নি। এরপরে বলছে মিস্টার শাকিল ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক হতে ৩,০০০ টাকা উত্তোলন করেছেন কিন্তু তা নগদানভুক্ত হয়নি। ৪ নম্বরে চেক কাটা হয়েছে কিন্তু ভাঙানো হয়নি। ৫ নম্বরে ব্যাংক কর্তৃক ৬,৬০০ টাকা বিলের বিপরীতে ৬,০০০ টাকা আদায় হয়েছে। দেখো বিল ছিল ৬,৬০০ কিন্তু আদায় হয়েছে ৬০০ টাকা। ঠিক আছে, তাহলে এইখানেও দেখো ৬০০ টাকা কিন্তু পাওয়া যায়নি। ৬ নম্বর হচ্ছে ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ ১,০০০ টাকা আর কর্তন ছিল ১,০০০ টাকা। ব্যাংক একজন পাওনাদারকে ৬,০০০ টাকা পরিশোধ করেছে যা নগদানভুক্ত হয়নি, আর ব্যাংক লভ্যাংশ আদায় হয়েছে ৬,৬০০ টাকা যা নগদানভুক্ত হয়নি। এখন আমার করণীয় কি? বিল আদায় এবং বাট্টাকরণ বাবদ মোট কত টাকা ব্যয় হয়েছে। দেখো বিল আদায় এবং বাট্টাকরণ বাবদ, তাহলে এখানে বিল আদায় আর বাট্টাকরণ। তো বিল আদায় তুমি যদি খেয়াল করো যে এইখানে বাট্টা, ওই যে ৬০০ টাকার একটা বাট্টা আছে, আর এইখানে বিলের টাকা এইটাও ৬০০ টাকা দেওয়া আছে। আমরা যদি এখানে বসাতে চাই ২ তারিখ আর হচ্ছে ৫ তারিখ, একটা হলো ৩,০০০ টাকার বিল ২৪০০ টাকায় বাট্টাকরণ, এইখানে ৬০০ টাকা আসবে বাট্টার টাকাটা, আর ৬,৬০০ টাকার বিল ৬,০০০ টাকা আদায় হয়েছে, তাহলে আদায় হয়নি কত? ৬০০ টাকা। তাহলে যোগ করলে যেটা হবে এটাই হচ্ছে বিল আদায় এবং বাট্টাকরণ বাবদ মোট ব্যয়। তাহলে বিল আদায় আর বাট্টাকরণ বাবদ যেই যেই এন্ট্রিতে ছিল ওই এন্ট্রির টাকাগুলো জাস্ট আমরা যোগ করে দিব, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এবার খ নাম্বার বলতেছে ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করো, আর গ নাম্বারে বলতেছে নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত ৩৯,০০০ টাকা ধরে ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করো। খেয়াল করো, একটু মনোযোগ দাও। আগে আমরা গ নাম্বারটা করব, তারপরে খ নাম্বারটা করব। নগদান বই অনুযায়ী, আমি বলেছি না একটু আগে, এই যে নগদান বই অনুযায়ী আমাদের বলেছে নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত ৩৯,০০০ টাকা ধরে ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করো। তাহলে আমরা যদি নগদান বই অনুযায়ী ধরি তাহলে আমাদের অঙ্ক একরকমভাবে করতে হবে। আবার যদি আমরা পাস বই অনুযায়ী করি তাহলে পুরোটাই বিপরীতভাবে করতে হবে। এই জন্য এই অঙ্কটা তোমাদেরকে করাচ্ছি যাতে দুই রকমই তুমি বুঝতে পারো। সো আমরা আগে গ নাম্বারটা শিখবো। আমাদের গ নাম্বারটা দেখো, এটা হচ্ছে নগদান বই অনুযায়ী করা। উপরে কিন্তু মিস্টার শাকিলের ব্যাংক সমন্বয় বিবরণী আর তারিখ ২০২৪ সালের ৩১ মার্চ তারিখ, এটা লিখে রাখবা। ঠিক আছে, এবার নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত, এটা কিন্তু অঙ্কে দেওয়া আছে ৩৯,০০০ টাকা, আমাদের বলাই আছে যে ৩৯,০০০ টাকা। এবার কিছু এন্ট্রি যোগ হবে। দেখো যোগের এন্ট্রি কি কি আছে সেটা আমরা একটু দেখি। ৪ নম্বর এন্ট্রিটা খেয়াল করো, চেক কাটা হয়েছে কিন্তু ভাঙানো হয়নি ১১,৪০০ টাকা। চেক কাটা হয়েছে কিন্তু ভাঙানো হয়নি, এটার মানে কি? চেক কাটা হয়েছে ভাঙানো হয়নি। দেখো চেক কাটা হয়েছে ভাঙানো হয়নি মানে চেক কাটা হয়েছে মানে প্রদান। চেক কেন কাটো? নিশ্চয় কাউকে দেওয়ার জন্য। তাহলে চেক কাটা হয়েছে মানে চেকটা প্রদান করা হয়েছে। ধরো মিস্টার রহিমকে তুমি চেক দিচ্ছ, তাহলে মিস্টার রহিমকে যদি চেক দাও, তুমি তোমার বাসার চেক কাটবা, কেটে রহিমকে দিয়ে দিবা। তো রহিমকে যে চেকটা দিয়েছো, যখন চেকটা দিয়েছো তোমার অর্থাৎ আমানতকারীর যেই হিসাবের খাতা সেখান থেকে কি তুমি মাইনাস করেছো না? তার মানে এটা কিন্তু নগদান বই থেকে তুমি অলরেডি মাইনাস করে দিয়েছো। চেক যখনই কেটেছো নগদান বই থেকে কি করেছো? মাইনাস করে দিয়েছো। নগদান বই থেকে মাইনাস হয়ে গেছে, চেক কেটেছো। এই চেকটা যাকে দিয়েছো সে ব্যাংক থেকে টাকা উঠিয়ে নিবে, তোমার ব্যাংক অ্যাকাউন্টও মাইনাস হয়ে যাবে। সে যদি তোমার ব্যাংক থেকে টাকা না উঠায় তাহলে ব্যাংক কি মাইনাস করবে? করবে না। তাহলে এইটা কিভাবে মিলকরণ করা যাবে? এইটা মিলকরণ করার উপায় হচ্ছে যে যেহেতু ব্যাংক এইটা মাইনাস করে নাই,
তাহলে যেহেতু ব্যাংক এটা মাইনাস করে নাই, তুমি ব্যাংকে গিয়ে তো আর নিজে নিজে মাইনাস করে দিতে পারছো না। তুমি আমানতকারীর হিসাব নগদান বইয়ে যোগ বিয়োগ করতে পারো, তুমি ব্যাংকের হিসাবে নিজে গিয়ে যোগ বিয়োগ করতে পারো না। তাহলে তুমি কিভাবে মিলাবা? তাহলে মনে রাখতে হবে যে একক জের পদ্ধতিতে ভুল যেটাই হোক না কেন, তুমি তোমার হিসাবে সংশোধন করবা। তোমার হিসাবে যোগ করে হোক, তোমার হিসাবে বিয়োগ করে হোক, তুমি এটা সংশোধন করবা। যেমন আমি একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে বলি, এখানে লিখি। মনে করো যে এটা হলো ব্যাংক আর এটা হলো আমানতকারী, অর্থাৎ নগদান বই। এখন ধরে নিচ্ছি যে তোমার ব্যাংকে 50,000 টাকা আছে, আমানতকারী অর্থাৎ তুমিও জানো তোমার ব্যাংকে 50,000 টাকা আছে, ঠিক আছে। এখন এই যে চেক কাটার এন্ট্রিটা, ধরো চেক কাটলে তুমি একজনকে 10,000 টাকা দিয়ে দিচ্ছ, তো 10,000 টাকা যখন তুমি চেক কেটে ফেলবা, তুমি তোমার বাসার যে হিসাবের খাতা নগদান বই, এখান থেকে তুমি মাইনাস করবা। তার মানে তুমি দেখাচ্ছ যে আমার হিসাবে 40,000 টাকা হবে। কিন্তু যাকে চেকটা দিয়েছো সে তো ব্যাংকে যায়নি, ব্যাংকে তো মাইনাস করেনি, ব্যাংক তো 50,000 টাকায় দেখাচ্ছে। তাহলে হিসাব কি মিললো না। এখন তুমি সমাধান করবা কিভাবে? এখন তুমি যদি বলো স্যার আমি ব্যাংকে 10,000 টাকা মাইনাস করে দিব, আমি ব্যাংকে 10,000 টাকা মাইনাস করে দিব, তো ব্যাংক তো মাইনাস করে নাই এখনো, তুমি নিজে গিয়ে তো আর মাইনাস করতে পারছো না, ব্যাংক এখনো মাইনাস করে নাই, কিন্তু তোমাকে হিসাব মিলাইতে হবে ব্যাংক সমন্বয় বিবরণী করে। কিভাবে করবা? তাহলে তোমার হাতে যে অপশনটা আছে, তুমি এইখানে 10,000 টাকা যোগ করে দাও, তুমি এইখানে 10,000 টাকা যোগ করে দাও, তাহলে দুই পাশ মিলে যাবে 50,000 50,000। এখন কথা হচ্ছে ব্যাংকের মাইনাস করার কথা, ব্যাংক মাইনাস করে নাই, তার জন্য আমাকে কি করতে হলো? আমাকে আমানতকারী হিসেবে নগদান বইয়ে যোগ করতে হলো। তাহলে এই যে নগদান বইয়ে যে আমি যোগ করব, আমার পাওয়ারটা তো এটাই যে আমি নগদান বইয়ে যোগ বিয়োগ করে হিসাব মিলাইতে পারি। এটা হচ্ছে আমাদের একক জের বললে এই কাজটা করতে হবে, বুঝতে পেরেছো? তাহলে এটা দুই রকমভাবে মিলানো যেত। একটা হচ্ছে আমি মাইনাস করে দিছি, ব্যাংক মাইনাস করে দিলে মিলে যায়, এটা একটা পদ্ধতি। আর একটা হচ্ছে ব্যাংক যেহেতু মাইনাস করে নাই, আমি যোগ করেও মিলাইতে পারি। তাহলে কোনটা ফলো করতে হবে? যেহেতু তুমি ব্যাংকের হিসাবে কিছু করতে পারবা না, তুমি করতে গেলে নগদান বইতে করতে পারবা। সো যেহেতু নগদান বইতে করতে পারবা, তার মানে আমাদেরকে এইটা করেই মিলাইতে হবে। তার মানে একক জের পদ্ধতিতে শুধু তুমি নগদান বইয়ে যোগ বিয়োগ করে মিলাইতে পারবা, তো আমাদেরকে এটা যোগ করে দিয়ে মিলাইতে হবে, বুঝতে পারছো? তাহলে এখানে যে এন্ট্রিটা বলা ছিল যে চেক কাটা হয়েছে কিন্তু ভাঙানো হয়নি, চেকটা কেটেছো 11,400 টাকা দেওয়ার জন্য, তোমার নগদান বইয়ে মাইনাস হয়েছে কিন্তু ব্যাংকে মাইনাস হয় নাই। তো সেক্ষেত্রে আমরা কি করব? এই যে চেক কাটা হয়েছে কিন্তু ভাঙানো হয়নি, এটা আমরা যোগ করে দিব, 11,400 টাকা আমরা যোগ করে দিব, চেক কাটা হয়েছে কিন্তু ভাঙানো হয়নি। আচ্ছা, এরপরে দেখো, এরপরে তুমি যদি দেখো 6 নম্বর এন্ট্রিটা, ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ 1,000 টাকা। ব্যাংক সুদ মঞ্জুর করেছে মানে কি? তোমার জমানো টাকা আছে ব্যাংকে, তোমার ব্যাংকে জমানো টাকা আছে, এই জমানো টাকার উপরে ব্যাংক সুদ দিয়েছে। ব্যাংক যদি সুদ দেয় তাহলে তোমাকে তো আর ফোন করে দিবে না, ব্যাংক অটোমেটিক তোমার ব্যাংক অ্যাকাউন্টে টাকা যোগ করে দিয়েছে। তাহলে ব্যাংক যেহেতু যোগ করেছে, এটা নগদান বইয়ে তো যোগ করা হয়নি, তাহলে নগদান বইয়ে যোগ করতে হবে। তো আমরা কি করব? এটা নগদান বইয়ে যোগ করে দিব। দেখো ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ নগদান বইয়ে যোগ করে দিয়েছে। এরপরে ব্যাংক লভ্যাংশ আদায় করেছে। এই যে ব্যাংক কে আদায় করেছে? ব্যাংক আদায় করেছে, নগদান বই হিসাবভুক্ত হয়নি, আদায় করেছে কে? ব্যাংক। তার মানে ব্যাংকে যোগ করা আছে, ব্যাংক তোমার লাভের টাকা আদায় করে তোমার অ্যাকাউন্টে যোগ করে দিয়েছে, বাট নগদান বইয়ে তো আর এটা যোগ করা হয়নি। তো এটা মেলানোর জন্য কি করতে হবে? নগদান বইয়ে যোগ করতে হবে। এই জন্য আমরা কি করেছি? নগদান বইয়ে যোগ করে দিয়েছি। তাহলে সেকেন্ড কলামে যোগ করো 19,000, 39,000 সাথে যোগ করলে কি হয়? 58,000 টাকা। এবার বিয়োগের এন্ট্রি, আচ্ছা বিয়োগের এন্ট্রি দেখো, 3,000 টাকার 2 তারিখে যদি দেখি, 3,000 টাকার একটি প্রাপ্য বিল, 3,000 টাকার একটি প্রাপ্য বিল ব্যাংকে বাট্টাকরণ করা হয়েছে, মেয়াদ শেষ হয়, বিলটি প্রত্যাখ্যাত হয়েছে। দেখো বিল প্রত্যাখ্যাত হয়েছে। বিল যদি প্রত্যাখ্যাত হয়, আবার বলছি, বিল যদি প্রত্যাখ্যাত হয় তাহলে নগদান বই থেকে মাইনাস করতে হয়। কেন মাইনাস করতে হয় একটু বলি। মনে করো যে একটা বিল তুমি পেয়েছো,
ধরলাম 5,000 টাকা না 4,000 টাকার একটা বিল, 4,000 টাকার একটা বিল তুমি পেয়েছো। যখনই বিলটা পাবা তুমি তোমার নগদান বইতে যোগ করে দিবা যে আমি এই বিলের টাকাটা পাচ্ছি, আমার বাড়তেছে। এবার ওইটা যখন ব্যাংকে বাড়বে, তাহলে ওইটা কি হবে, তোমার ব্যাংকের টাকাও বেড়ে যাবে। এখন প্রবলেমটা যেটা হয়েছে যে তুমি তোমার নগদান বইয়ে যোগ করেছো, এবার যখন ব্যাংকে গিয়েছো যে আমার এই বিলের টাকাটা ব্যাংক অ্যাকাউন্টে যোগ হবে, ব্যাংক এটা প্রত্যাখ্যাত করেছে। তাহলে ব্যাংক যে প্রত্যাখ্যান করলো, তুমি তো আর টাকা পাওনি, তোমার অ্যাকাউন্টে তো আর যোগ হয় নাই। তাহলে তুমি বাসায় এসে তোমার নগদান বইয়ে মাইনাস করে দিবা, যেহেতু তুমি টাকাটা আদায় করতে পারোনি। আগে যোগ করেছিলে তোমার হিসাবে নগদান বইয়ে, যখন ব্যাংকে গেছো ব্যাংক টাকাটা দেয়নি, তাহলে কি করতে হবে, তুমি বাসায় চলে এসে তোমার নগদান বইয়ে মাইনাস করে দিবা। এই জন্য আমরা কি করব, প্রত্যাখ্যাত চেকটা এটা মাইনাস করে দেবো। প্রত্যাখ্যাত বিল, দেখো প্রাপ্য বিল প্রত্যাখ্যাত 3,000 টাকা, এটা মাইনাস করে দিব। এরপরে দেখো ব্যক্তিগত প্রয়োজনে একটা উত্তোলন করা হয়েছে। ব্যক্তিগত প্রয়োজনে কত টাকা উত্তোলন করেছে মিস্টার শাকিল? ব্যক্তিগত প্রয়োজনে 3,000 টাকা উত্তোলন করেছে, যা নগদানভুক্ত হয়নি। এটাও নগদানভুক্ত হয়নি। তো যেহেতু ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন করেছে, আমরা এটাও মাইনাস করে দিব। ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন 3,000 টাকা মাইনাস। আচ্ছা, এরপরে দেখো এই যে ব্যাংক কর্তৃক কর্তনকৃত ব্যাংক চার্জ 1,000 টাকা, ব্যাংক চার্জ এটা আমরা মাইনাস করি সবসময়। কেন মাইনাস করি নগদান বই থেকে? কারণ ব্যাংক যদি তোমার চার্জ কাটে, এটা আর তোমাকে জানিয়ে কাটবে না, অটোমেটিক তোমার অ্যাকাউন্ট থেকে মাইনাস করে দিবে। তাহলে ব্যাংক যদি চার্জ কাটে, তোমার অ্যাকাউন্ট থেকে টাকাটা মাইনাস করে দিবে। তো মাইনাস যদি করে যায়, ব্যাংক যদি তোমার অ্যাকাউন্ট থেকে টাকাটা মাইনাস করে দেয়, তাহলে হয় কি, ওই যে SMS অ্যালার্ট, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, বিভিন্ন কারণে ব্যাংক মাইনাস করে। তাহলে ব্যাংক মাইনাস করে ফেলেছে, বাট নগদান বইতে তো আর মাইনাস হয় না। এই জন্য ব্যাংক চার্জ কী করতে হয়, নগদান বই থেকে মাইনাস করতে হয়। তো আমরা 1,000 টাকা নগদান বই থেকে মাইনাস করে দিব, এই যে ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ। এরপর দেখো ব্যাংক একজন পাওনাদারকে 6,000 টাকা পরিশোধ করেছে। কে পরিশোধ করেছে? ব্যাংক পরিশোধ করেছে। তার মানে কি, ব্যাংক অলরেডি মাইনাস করেছে। তো ব্যাংক যেহেতু মাইনাস করেছে, আমরা তো আর জানি না, তো আমরা এখন মাইনাস করে দিব নগদান বইতে, আমরা এখন মাইনাস করে দিব। যেহেতু এটা ব্যাংক অলরেডি মাইনাস করেছে, তো আমাদেরকেও মাইনাস করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো বিল আদায় ও বাট্টা আলাদাভাবে দেখানো হয়নি। বিল আদায় ও বাট্টা, যেহেতু এই 600 টাকা দেখানো হয় নাই, তো এইটাও আমাদের এখান থেকে মাইনাস করে দিতে হবে। এইটাও মাইনাস করে দিতে হবে, যে বিল আদায় ও বাট্টা আলাদাভাবে দেখানো হয়নি, এটা মাইনাস করে দিতে হবে। তাহলে এই সবগুলো ক্যালকুলেশন করার পরে এই যে 44,400 টাকা যেটা তুমি পাবা, এটা হচ্ছে ব্যাংক বিবরণ অনুযায়ী। আমরা শুরু করেছিলাম কি, নগদান বই অনুযায়ী। নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত, আর এটা হলো ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত। ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত। তাহলে আমরা নগদান বই দিয়ে শুরু করলে এই ব্যাংক বিবরণী বা পাস বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত পেয়ে যাব। বুঝতে পেরেছ? আচ্ছা, এবার ইম্পর্টেন্ট বিষয়, আমরা অঙ্ক শুরু করেছি কি দিয়ে? নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত। পাইছি কি? পাস বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত। যদি তোমার অঙ্ক এইটা দিয়ে শুরু করতে বলে, তোমাকে যদি বলে যে ব্যাংক পাস বই অনুযায়ী শুরু করো, ব্যাংক পাস বই অনুযায়ী শুরু করো অঙ্কটা, তাহলে আমার এই নিচের লাইনটা দিয়ে শুরু করতে হবে, আর উত্তরে এইটা বের হবে লাস্টেরটা। তো আমি যদি নিচেরটা দিয়ে শুরু করি, ব্যাংক পাস বই অনুযায়ী শুরু করি, তাহলে তো পুরো অঙ্কটা উল্টা করে করতে হবে আমাকে। এই যে এন্ট্রিগুলো বিয়োগ করেছি এগুলো যোগ করতে হবে, আর যেগুলো যোগ করেছি এগুলো বিয়োগ করতে হবে, কারণ আমার অঙ্ক তো শুরু করতে হবে নিচেরটা দিয়ে, পাস বই অনুযায়ী, ব্যাংক পাস বই অনুযায়ী শুরু করতে হবে। অর্থাৎ নগদান বই অনুযায়ী শুরু করলে যে যা যা করব, পাস বই অনুযায়ী শুরু করলে তার বিপরীত করব। অর্থাৎ যেগুলো যোগ করেছিলাম বিয়োগ করব, আর যেগুলো বিয়োগ করেছিলাম যোগ করবে। দেখো এখানে যোগের এন্ট্রি কী কী ছিল? একটা হলো চেক কাটা হয়েছে, ভাঙানো হয়নি, ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ, আর ব্যাংক লভ্যাংশ আদায়। তো আমাদের খ নাম্বারে যেটা বলেছে, দেখো যোগের এন্ট্রিগুলো এখন আমরা বিয়োগ করে দিচ্ছি। চেক কাটা হয়েছে, ভাঙানো হয়নি, ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ, ব্যাংক লভ্যাংশ আদায় যা নগদানভুক্ত হয়নি। আগে যোগ করেছি, এখন বিয়োগ করেছি। কেন? কারণ এখন পাস বই অনুযায়ী শুরু করেছি, আর আমাদের বের হবে নগদান বই অনুযায়ী ব্যাংক জমা। তাহলে পাস বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত এটা দিয়ে যদি শুরু করি, তাহলে উল্টা করতে হবে, পুরাই উল্টা করতে হবে। তো আমরা কি করেছি, যোগের এন্ট্রিগুলো এখন বিয়োগ করে দিছি, আর বিয়োগের এন্ট্রিগুলো এখন যোগ করে দিছি। বুঝতে পেরেছ? তাহলে নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত থাকলে একরকম, আর পাস বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত থাকলে আরেক রকম।
দেখো তো সবাই বুঝতে পেরেছো কিনা অঙ্কটা? আচ্ছা, এবার আমরা পরেরটায় চলে যাই। প্রবলেম 6। 2024 সালের 30 জুন তারিখে সানরাইজ স্টোরের নগদান বই এবং ব্যাংক বিবরণীর গড়মিলের কারণ। দেখো এখানে বলেছে নগদান বই মোতাবেক ব্যাংক জমাতিরিক্তের পরিমাণ। এখানে আবার জমাতিরিক্তের পরিমাণ দেওয়া আছে, ঠিক আছে। আর বের করতে হবে কি? আচ্ছা দেখো পুরোটা পড়ে নি। 7,500 টাকা এবং 5,000 টাকার দুটি চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হয়েছে, কিন্তু দ্বিতীয় চেকটি জুলাইয়ের 5 তারিখে ব্যাংক কর্তৃক আদায় হয়নি। দ্বিতীয় চেকটি জুলাইয়ের 5 তারিখে আদায় হয়নি। 3 নম্বরে বলছে ব্যাংক জমাতিরিক্তের সুদ 3,000 টাকা ধার্য করা হয়েছে, নগদান বইতে হিসাবভুক্ত হয়নি। 8,000 টাকা চেক ইস্যু করা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত পরিশোধের জন্য ব্যাংকে উপস্থাপন করা হয়নি। ব্যাংক জমাতিরিক্তের সুদ 3,000 টাকা ধার্য হয়েছে, নগদানভুক্ত হয়নি। আচ্ছা এটা ডাবল চলে আসছে 3 তারিখ আর 5 তারিখ, 3 তারিখ 5 তারিখ ডাবল চলে আসছে। আচ্ছা বিনিয়োগের সুদ সরাসরি ব্যাংকে জমা হয়েছে, আমানতকারীকে জানানো হয়নি। 12% বিনিয়োগের উপরে আবার সুদ ধরতে হবে, ঠিক আছে। ওকে, এরপর হচ্ছে প্রদেয় বিলের 3,500 টাকা ব্যাংক কর্তৃক সরাসরি পরিশোধ, যা নগদান বইতে লেখা হয়নি। এখন বলছে বিনিয়োগের সুদের পরিমাণ নির্ণয় করো। এই যে বিনিয়োগের যে 12% সুদ, এই সুদের পরিমাণ তোমাকে নির্ণয় করতে হবে। খুব সহজ, আমরা যে কাজটা করব ছোট্ট করে, বিনিয়োগে যে 50,000 টাকা ছিল ডিরেক্ট 12% করে দিব, তাহলে 3,000 টাকা। খ নম্বর বলছে নগদান বইতে লেখা হয়নি এমন লেনদেনগুলো জাবেদা দাও। যেটা নগদান বইতে লেখা হয়নি এরকম লেনদেনে জাবেদা দাও। তো আমরা একটা জাবেদার ছক করব। তারিখ, হিসাবের শিরোনাম, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। উপরে লিখবো সানরাইজ স্টোর, কোম্পানির নাম লিখবো। তো দেখো কোনটা কোনটা নগদান বইতে লেখা হয়নি সেটা জাবেদা করতে হবে। 2 তারিখে বলছে 7,500 টাকা এবং 5,000 টাকার দুটি চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হয়েছে। দ্বিতীয় চেকটি ব্যাংক কর্তৃক জুলাইয়ের 5 তারিখে ব্যাংক কর্তৃক আদায় করেছে। দ্বিতীয় চেকটি জুলাইয়ের 5 তারিখে, আমার অঙ্ক তো জুনের, আমি করছি 30শে জুন তারিখে, আর দ্বিতীয় চেকটি আদায় হয়েছে কবে? জুলাইয়ের 5 তারিখে। আচ্ছা এরপরে আর কোথায় দেখি? প্রদেয় বিলে 3,500 টাকা ব্যাংক কর্তৃক সরাসরি পরিশোধ, যা নগদান বইয়ে লেখা হয়নি। তাহলে আমরা দেখো প্রথম জাবেদা দিয়েছি ব্যাংক হিসাব ডেবিট, আমাদের কিন্তু জাবেদায় সবগুলো জুনের 30 তারিখে দিতে হবে। হ্যাঁ, মাসের শেষ তারিখে সবগুলো জাবেদা মাসের শেষ তারিখে দিতে হবে। প্রদেয় বিলের 3,500 টাকা ব্যাংক কর্তৃক সরাসরি পরিশোধ, এটা কিন্তু নগদান বই লেখা হয় নাই। তো যেহেতু পরিশোধ করা হয়েছে, নগদান বই যেহেতু লেখা হয় নাই, দেখো আমরা এটা করেছি প্রদেয় বিল হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট, প্রদেয় বিল হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। বিনিয়োগের সুদ যেটা, আমাদের বিনিয়োগের সুদ যেটা 3,000 টাকা আমরা বের করেছি, এটার জন্য জাবেদা দিতে হবে ব্যাংক হিসাব ডেবিট, বিনিয়োগের সুদ হিসাব ক্রেডিট। ব্যাংক হিসাব ডেবিট কেন? কারণ বিনিয়োগের সুদ ব্যাংক হিসাবের মাধ্যমে বাড়ে, তো এই জন্য আমরা ব্যাংক হিসাব, এটা তো নগদে হবে না, ব্যাংক হিসাব ডেবিট, বিনিয়োগের সুদ হিসাব ক্রেডিট। ব্যাংক জমাতিরিক্ত সুদ 3,000 টাকা, এটাও নগদান বইতে লেখা হয়নি। যেটা যেটা নগদান বই লেখা হয় নাই সেটা বসবে, ঠিক আছে। ব্যাংক জমাতিরিক্ত সুদ 3,000 টাকা লেখা হয় নাই, তাহলে আমরা এটাও জাবেদা দিব ব্যাংক জমাতিরিক্ত সুদ হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট, কারণ এটা তো ব্যাংক থেকে মাইনাস হয়ে যাবে। ব্যাংক থেকে যেহেতু টাকা কেটে নিবে, সো ব্যাংক হিসাব ক্রেডিট হবে।
আচ্ছা, আর উপরে 5,000 টাকার জন্য যে জাবেদাটা ছিল সেটা দেখো ব্যাংক হিসাব ডেবিট, প্রাপ্ত লভ্যাংশ হিসাব ক্রেডিট। তাহলে এটা ছিল আমাদের জাবেদা। এবার দেখো গ নম্বরে আমাদের বলেছে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করো। 2024 সালের 30 জুন তারিখে একটি ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করো। তো আমরা একটা ব্যাংক সমন্বয় বিবরণী ছক করব। দেখো অঙ্কে দেওয়া ছিল নগদান বই মোতাবেক ব্যাংক জমাতিরিক্ত দেওয়া ছিল, নগদান বই মোতাবেক ব্যাংক জমাতিরিক্ত। তাহলে এটা দিয়ে যদি আমরা শুরু করি, কিছু এন্ট্রি এখানে যোগ করতে হবে, কিছু এন্ট্রি বিয়োগ করতে হবে। আমরা যখন করেছি না নগদান বই মোতাবেক ব্যাংক জমা, নগদান বই মোতাবেক ব্যাংক জমা, তখন আমরা যেই এন্ট্রিগুলো যোগ করেছি সেগুলো এখন বিয়োগ করতে হবে, আর যেগুলো বিয়োগ করেছি সেগুলো যোগ করতে হবে। যেমন দেখো ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায়, ব্যাংক লভ্যাংশ আদায় করেছে, তার মানে ব্যাংকে যোগ করা আছে, নগদান বইয়ে যোগ করা নেই। তা আমরা তখন যোগ করেছি, আমরা তখন কি করেছি? যোগ করেছি। আর এখন কি করব? বিয়োগ করব। এখন উল্টা করব। এই জন্য ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় 5,000 টাকা বিয়োগ করেছি। ইস্যুকৃত চেক পরিশোধিত হয়নি, আগে যোগ করেছি, এখন আমরা বিয়োগ করে দিব। বিনিয়োগের সুদ ব্যাংক কর্তৃক আদায়, এটাও যোগ করেছি, নগদান বইতে যোগ করেছি। এখন কি করব? বিয়োগ করব, কারণ জমাতিরিক্ত দিয়ে শুরু করেছে, উল্টা করতে হবে তোমাকে। জমাতিরিক্ত যদি শুরু হয় তাহলে তোমাকে যোগের এন্ট্রিগুলো বিয়োগ করে দিবা, আর বিয়োগের এন্ট্রিগুলো তুমি যোগ করে দিবা। দেখো যোগের এন্ট্রি কী দিয়েছে? জমাকৃত চেক আদায় হয়নি, এটা আগে বিয়োগ করেছি। ব্যাংক জমাতিরিক্ত সুদ নগদানভুক্ত হয়নি, এটাও বিয়োগ করেছি। ব্যাংক কর্তৃক প্রদেয় বিল পরিশোধ, ব্যাংক পরিশোধ করেছিল, নগদান বইয়ে পরিশোধ করার কথা, কিন্তু এখন আমরা কি করব? পুরাই উল্টা। এইভাবে আমাদের অঙ্কগুলো শিখতে হবে। তো আমরা একক জের পদ্ধতি যেটা ছিল এইটার অঙ্ক করাচ্ছি। তো একক জের পদ্ধতিতে তোমাকে এই দুইটা জিনিস মনে রাখতে হবে, যে নগদান বই মোতাবেক যদি ব্যাংক জমা থাকে, অথবা পাস বই মোতাবেক যদি ব্যাংক জমা থাকে, অথবা নগদান বই মোতাবেক যদি ব্যাংক জমাতিরিক্ত থাকে, তাহলেও কিন্তু তোমাকে উল্টাভাবে করতে হবে। 7 নম্বর অঙ্কটা, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, এটা তোমরা একটু বাসায় করবা, একটা স্ক্রিনশট নিয়ে রাখো। প্রবলেম 7। আর 10 নম্বর অঙ্কটা, এটাও হোমওয়ার্ক থাকবে। এই দুটো অঙ্ক তোমরা বাসায় করবা। তাহলে এটা একটু বাসায় সুন্দর করে করবা, এই দুইটা অঙ্ক, ঠিক আছে? আচ্ছা, প্রবলেম 12, এই অঙ্কটা প্রবলেম 12, এইটা হচ্ছে দ্বৈতজের পদ্ধতিতে করতে হবে। আমরা সবার আগে একটু অঙ্কটা পড়ি। বলা আছে নিম্নলিখিত তথ্যাবলী 2022 সালের 31শে ডিসেম্বর তারিখে আলম ট্রেডার্সের হিসাব বই হতে নেওয়া হয়েছে। ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত দেওয়া আছে। দেখো ব্যাংক বিবরণী মোতাবেক, খুব ইম্পর্টেন্ট, ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত দেওয়া আছে 1 লক্ষ টাকা। 1000 টাকার একটি চেক ইস্যু করা হয়েছিল, যা নগদান বইতে লেখা হয়নি। 3 নম্বরে বলছে ব্যাংকে 4500 টাকা জমা দেওয়া হয়েছে, কিন্তু ব্যাংক বিবরণীতে ভুল তা ডেবিট করা হয়েছে। আচ্ছা, ব্যাংক বিবরণীতে ভুলে তা ডেবিট করা হয়েছে। ব্যাংক বিনিয়োগের সুদ বাবদ 3000 টাকা আদায় করে ক্রেডিট করেছে, যা নগদান বইতে লেখা হয়নি। 4 নম্বর। 5 নম্বরে হচ্ছে চেক ইস্যু করা হয়েছে 800 টাকা, কিন্তু নগদান বইয়ে লেখা হয় নাই। আদায়ের জন্য জমাকৃত 9000 টাকা চেক ভুলে নগদান বইতে 900 টাকা লেখা হয়েছে। আচ্ছা, লেখার ভুল এটা। ক নম্বরে বলেছে ব্যাংকের মাধ্যমে আদায় হয়েছে, কিন্তু নগদান বইতে দেখানো হয়নি। খুব ইম্পর্টেন্ট, আদায় হয়েছে কিসের মাধ্যমে? ব্যাংকের মাধ্যমে। কোথায় দেখানো হয়নি? নগদান বইয়ে দেখানো হয়নি, নগদান বইতে লেখা হয়নি। এরূপ লেনদেনের টাকার পরিমাণ নির্ণয় করো। তাহলে ব্যাংকের মাধ্যমে আদায় হয়েছে, কিন্তু নগদান বইয়ে দেখানো হয় নাই, তাই তো? ঠিক আছে, আমরা করব। এরপরে খ নম্বরে কি বলছে? প্রচলিত পদ্ধতিতে একটি ব্যাংক সমন্বয় বিবরণী। তার মানে এটা হলো আমরা আগে যে নিয়ম শিখেছি একক জের, সেটা দিয়ে করতে হবে। গ নম্বরে দেখো দ্বৈত জের, এই যে গ নম্বরে একই অঙ্কের মধ্যে একটা একক জের একটা দ্বৈত জের দুইভাবেই করতে বলেছে।
এখানে আবার তোমাকে হিন্টস দিয়েছে নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত ৯১,৭০০ টাকা। এটা কিন্তু নগদান বই মোতাবেক দেওয়া আছে, কারণ দ্বৈত জেরে আমাদের ব্যাংক অনুযায়ী কত টাকা দেওয়া আছে সেটাও প্রয়োজন, আবার নগদান বই মোতাবেক কত টাকা দেওয়া আছে সেটাও প্রয়োজন, দুইটাই লাগবে। তো আমরা প্রথমে ক নাম্বার দিয়ে ছোট্ট একটা ছক করে নিব। একটা হলো বিবরণ, একটা হলো টাকা টাকা। উপরে লিখেছে দেখো ব্যাংকের মাধ্যমে আদায় হয়েছে কিন্তু নগদান বইতে লেখা হয়নি এরূপ লেনদেনের পরিমাণ। তো এরূপ লেনদেনের পরিমাণ আমাদের অঙ্কের মধ্যে একটাই আছে, সেটা হলো 4 নাম্বার, ব্যাংক বিনিয়োগের সুদ বাবদ ৩,০০০ টাকা আদায়। দেখো বিনিয়োগের সুদ বাবদ আদায় করেছে কে? ব্যাংক আদায় করেছে। ব্যাংক আদায় করে ব্যাংক কী করেছে? ক্রেডিট করেছে, যা নগদান বইতে লেখা হয়নি। ব্যাংক যদি আদায় করে তার মানে ব্যাংকের টাকা বাড়ছে, তোমার ব্যাংক অ্যাকাউন্ট বাড়ছে, কিন্তু নগদান বইতে তো জানানো হয়নি। সো এইটা ব্যাংক আদায় করে সরাসরি ব্যাংকে যোগ করে দিয়েছে, নগদান বই জানানো হয়নি, তাহলে আমাদের এই এন্ট্রিটা আসবে। কারণ আমাদের বলেছে ব্যাংকের মাধ্যমে আদায় হয়েছে কিন্তু নগদান বইতে লেখা হয়নি। সো একটাই এন্ট্রি আছে, আর কোনো এন্ট্রি নাই, আমরা শুধুমাত্র এটাই দিয়েছি। এটাই হচ্ছে আমাদের ক নাম্বার। খ নাম্বার আমাদেরকে বলেছে যে একটা ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করো। তাহলে এই ব্যাংক সমন্বয় বিবরণীটা যে প্রস্তুত করবো এটা হলো প্রচলিত পদ্ধতি বা একক জের পদ্ধতি। তো একক জের পদ্ধতিতে আমরা যে শুরু করব, আমাদের সবার প্রথমে ব্যাংক বিবরণী মোতাবেক কত টাকা জমা আছে এই টাকার পরিমাণটা দিয়েই আমরা শুরু করব, কারণ আমাদের অঙ্কের শুরুতে এইটাই দেওয়া ছিল যে ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত ১,০০,০০০ টাকা। তো ব্যাংক বিবরণী মোতাবেক আমাদের কিন্তু খুব ইম্পর্টেন্ট যে প্রথমে কি দেওয়া আছে, আমাদের কি নগদান বই অনুযায়ী কত টাকা জমা আছে সেটা দেওয়া আছে, নাকি ব্যাংক বিবরণী অনুযায়ী কত টাকা জমা আছে সেটা দেওয়া আছে, কোনটা দেওয়া আছে এটা ইম্পর্টেন্ট, আমরা সেটা দিয়ে অঙ্ক শুরু করব। আমাদের দেওয়া আছে ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত। তাহলে আমি তোমাদেরকে শিখাইছি যে নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত দেওয়া থাকলে যেই এন্ট্রিগুলো যোগ এবং যে এন্ট্রিগুলো বিয়োগ হবে, তবে ব্যাংক বিবরণী দেওয়া থাকলে সেগুলো আবার রিভার্স হয়ে যাবে, উল্টা হয়ে যাবে, অর্থাৎ যোগের এন্ট্রিগুলো বিয়োগ করতে হবে আর বিয়োগের এন্ট্রিগুলো যোগ করতে হবে। ঠিক আছে, তো চলো আমরা শুরু করি। তাহলে আমরা প্রথমে শুরু করব কি দিয়ে? ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত ১,০০,০০০ টাকা যেটা দেওয়া আছে সেটা। আচ্ছা, এরপরে আমরা যোগ লিখে আন্ডারলাইন করে দিব, যোগের এন্ট্রিগুলো এখানে লিখব। দেখো প্রথম যে এন্ট্রিটা দিয়েছি, ইস্যুকৃত চেক নগদানভুক্ত হয়নি ১,০০০ টাকা। আমাদের অঙ্কের মধ্যে বলা ছিল যে ১,০০০ টাকার একটি চেক ইস্যু করা হয়েছিল যা নগদান বইতে লেখা হয়নি। ১,০০০ টাকার একটি চেক ইস্যু করা হয়েছিল যা নগদান বইতে লেখা হয়নি। আমরা যেহেতু ব্যাংক বিবরণী অনুযায়ী অঙ্ক করছি, তাহলে এই ১,০০০ টাকা যোগ করতে হবে আমাদের। এই জন্য আমরা ইস্যুকৃত চেক নগদানভুক্ত হয়নি, এটা আমরা ১,০০০ টাকা যোগ করে দিয়েছি। এইখানে দেখো ব্যাংক জমাকৃত অর্থ ব্যাংক ভুল করেছে, তো এইখানে ব্যাংকে ৪,৫০০ জমা দেওয়া হয়েছে কিন্তু ব্যাংক বিবরণীতে ভুলে তার ডেবিট করা হয়েছে। দেখো ব্যাংকে যদি আমরা জমা দিই এটা ক্রেডিট হওয়ার কথা, ব্যাংকে যদি আমরা জমা দিই ক্রেডিট হওয়ার কথা, তার মানে ৪,৫০০ টাকা কি হওয়ার কথা? ক্রেডিট হওয়ার কথা। কিন্তু ব্যাংক কি করেছে? ক্রেডিট তো করেই নাই, ডেবিট দিকে লিখে ফেলছে। এখানে ভুল কিন্তু দুইটা, আবার বলছি, লেখার কথা ছিল ক্রেডিট পাশে, আমি ক্রেডিট পাশে লিখলাম না, না লিখে আমি উল্টা পাশে লিখে ফেলছি। তার মানে একটা ভুল হচ্ছে ক্রেডিট পাশে যে লিখি নাই এটা একটা ভুল, আর ভুল করে যে ডেবিট পাশে লিখেছি এইটা আর একটা ভুল। তার মানে এখানে পার্থক্য হচ্ছে ৯,০০০ টাকা, অর্থাৎ ৪,৫০০ ৪,৫০০ ৯,০০০ টাকা হচ্ছে এটার পার্থক্য। এই জন্য এখানে আমরা যে কাজটা করেছি যে ব্যাংক জমাকৃত অর্থ ব্যাংক ভুলে ডেবিট করেছে, তাহলে ৪,৫০০ ৪,৫০০ এই যে ডেবিট করেছে, করার কথা ছিল কি? ক্রেডিট, এটা করার কথা ছিল ক্রেডিট, তো ক্রেডিট দিকে লেখে নাই একটা ভুল, আবার ভুল করে উল্টা পাশে লিখেছে, এটা একটা ভুল। তো এই জন্য ৪,৫০০ ৪,৫০০ ৯,০০০ টাকা, দুইটা যোগ করে ১০,০০০, উপরের সাথে যোগ করলে ১,১০,০০০ টাকা। এখন আমরা বিয়োগের এন্ট্রিগুলো দিব। দেখো বিয়োগের প্রথম এন্ট্রি, ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ আদায়। একটা বিনিয়োগের সুদ কে আদায় করেছে? ব্যাংক। আমাদের দেখো এন্ট্রিতে বলা ছিল যে ব্যাংক বিনিয়োগের সুদ বাবদ ৩,০০০ টাকা আদায় করে ক্রেডিট করেছে, এটা স্বাভাবিক, ব্যাংক আদায় করলে তো ব্যাংকেই যোগ করে দিবে, যা নগদান বইতে লেখা হয়নি, এটা নগদান বইয়ে লেখা হয়নি। তাহলে আমরা যদি নগদান বই অনুযায়ী অঙ্ক শুরু করতাম, এই নগদান বই অনুযায়ী, তাহলে কিন্তু আমরা যোগ করতাম। যেহেতু আমরা ব্যাংক বিবরণী অনুযায়ী শুরু করছি, তাহলে এই এন্ট্রিটা কি করব? আমরা ৩,০০০ টাকা বিয়োগ করে দিব। ঠিক আছে, এরপরে
ইস্যুকৃত চেক নগদান বইয়ে বেশি লেখা হয়েছে, তো আমরা একটু দেখে আসি এন্ট্রিটা। ইস্যুকৃত চেক দেখো, চেক ইস্যু করেছে 800 টাকা, কিন্তু নগদান বইয়ে লেখা হয়েছে 8000 টাকা। মানে তুমি চেক একটা লিখেছো, একটা দিয়েছো 800 টাকার একটা চেক, কিন্তু নগদান বইয়ে ভুল করে 8000 টাকা লেখা হয়ে গেছে। তো নগদান বইয়ে 800 টাকার জায়গায় 8000 বেশি লিখে ফেলেছে। এখন দেখো আমরা মাইনাস করব, আমরা মাইনাস করব কত টাকা? এই 8000 থেকে 800 টাকা বাদ দিলে যেটা থাকে 7700 টাকা, এইটা আমরা মাইনাস করে দেবো। ইস্যুকৃত চেক নগদান বইতে বেশি লেখা হয়েছে। আচ্ছা, এরপর আরেকটা আছে দেখো, আদায়ের জন্য জমাকৃত চেক নগদান বইতে কম লেখা হয়েছে। আদায়ের জন্য জমাকৃত চেক কোথায় কম লেখা হয়েছে? নগদান বইতে কম লেখা হয়েছে। তো যেহেতু এটা নগদান বইয়ে কম লেখা হয়েছে, আমরা এন্ট্রিটা একটু দেখি। আদায়ের জন্য জমাকৃত চেক 9000 টাকা চেক, ভুলে 900 টাকা লেখা হয়েছে। চেক ছিল কত? 9000 টাকা, লিখেছো কত? 900 টাকা, তাহলে কম লিখেছো কত টাকা? দেখো, আদায়ের জন্য জমাকৃত চেক, তাহলে 9000 থেকে 900 বাদ দিলে যেটা হয় 8100, এটা আমরা বিয়োগ করে দিব। আমরা যদি নগদান বই থেকে শুরু করতাম তাহলে এটা যোগ হতো। যেহেতু আমরা ব্যাংক বিবরণী অনুযায়ী শুরু করছি, এটা কি হবে? বিয়োগ করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে ব্যালেন্স নামাও 18300, উপরেটা থেকে এটা বিয়োগ করলে 91700। এটা হলো একক জের পদ্ধতিতে যদি করি। এবার দ্বৈত জের পদ্ধতি যদি আমি করতে যাই, আমার একটা বাম পাশে আমরা দিয়েছি নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত, আর ডান পাশে দিয়েছি ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত। এটা হলো দ্বৈত জের। দ্বৈত জের পদ্ধতি বললে তোমাকে দুইভাবেই করতে হবে। তোমাকে নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত এক পাশে লিখতে হবে, ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত আর এক পাশে লিখতে হবে। দুইটা দিয়েই করতে হবে, এবং দুইটা দিয়ে করার পরে লাস্টে দুই পাশের ব্যালেন্স সেম হতে হবে। যেমন দেখো, এখানে 1,09,000, আবার এই পাশেও 1,09,000, অর্থাৎ সংশোধিত জের তোমার সেম হইতে হবে দুই পাশে। তাহলে নগদান বই মোতাবেক উদ্বৃত্ত আমি লিখব, এটা অঙ্কে দেওয়া আছে 91,700 টাকা। এটা আমাদের এই যে অঙ্কে দিয়ে দিয়েছিল 91,700 টাকা, আমরা এটা দিয়ে শুরু করব। আর ব্যাংক বিবরণী মোতাবেক 1 লাখ টাকা দেওয়া আছে, এটাও আমরা দিয়ে শুরু করব। অর্থাৎ একসাথে দুইটা দিয়েই অঙ্ক শুরু করতে হবে। এই নগদান বই মোতাবেক শুরু করে এটার সাথে কিছু এন্ট্রি যোগ, কিছু এন্ট্রি বিয়োগ, আবার ব্যাংক মোতাবেক এখানে কিছু এন্ট্রি যোগ, কিছু এন্ট্রি বিয়োগ। তো বিয়োগের এন্ট্রি এখানে নাই, এই জন্য দেই নাই, যদি থাকে তাহলে তোমাকে দিতে হবে। ঠিক আছে, তো প্রথমে তুমি একটু খেয়াল করো, আমি ব্যাংকের বই অনুযায়ী যদি বলি, তাহলে যোগের এন্ট্রি কি আছে? ব্যাংক জমাকৃত টাকা ব্যাংকে ভুলে ডেবিট করেছে। তাহলে ব্যাংকে জমাকৃত টাকা, যদি ব্যাংকে আমি যদি টাকা জমা দেই তাহলে ক্রেডিট করার কথা, কিন্তু ক্রেডিট না করে কি করেছি? ডেবিট করেছি। তাহলে ভুল করে ডেবিট করে ফেলেছি না? তো আসলে কি করতে হইতো? ক্রেডিট করতে হইতো। তাহলে এখন আমরা ক্রেডিটই করে দিব, এখন আমরা যোগই করে দিব, কিন্তু 4,500 টাকা না। যেহেতু উল্টা পাশে 4,500 আরও লিখে ফেলেছি, আমরা তাহলে 9,000 টাকা যোগ করে দিব। এই জন্য এখানে আমরা 9,000 টাকা যোগ করেছি। আবারও বলছি, আমি সিম্পল একটা এক্সাম্পল দিয়ে বলি। ধরো তুমি তোমার ব্যাংক অ্যাকাউন্টে 4,500 টাকা জমা দিচ্ছ, তাহলে ব্যাংক কী করবে? তোমার অ্যাকাউন্টে 4,500 টাকা জমা করে দিবে। এখন ব্যাংক কী করছে? তোমার অ্যাকাউন্ট থেকে উল্টো 4,500 টাকা মাইনাস করে ফেলেছে। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? যে 4,500 তুমি জমা দিয়েছো, তোমার অ্যাকাউন্টে 4,500 টাকা প্লাস করার কথা, তো ব্যাংক তো ওইটা প্লাস করেই নাই, উল্টা 4,500 মাইনাস করে দিয়েছে। তাহলে এখন আমাদের সমাধান কি? সমাধান হচ্ছে, যেটা ব্যাংক ভুলে মাইনাস করেছে ওইটাও যোগ হবে, আবার যেটা যোগ করার কথা ছিল ওইটাও যোগ হবে। তার মানে দুইটা যোগ হবে, অর্থাৎ 9,000 টাকা যোগ হবে। ঠিক আছে, এই জন্য এই পাশে আমরা কোনটার সাথে যোগ করেছি? ব্যাংকের সাথে, কারণ ভুলটা কে করেছে? ব্যাংক করেছে। এবার নগদান বই কি করেছে দেখো, যোগের এন্ট্রি ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ। আচ্ছা, ব্যাংক যদি বিনিয়োগের সুদ দেয়, এটা তো ব্যাংকে লেখাই থাকে, তাই না? ব্যাংক তোমাকে একটা বিনিয়োগের সুদ দিয়েছে। তো ব্যাংক যদি বিনিয়োগের সুদ দেয়, তার মানে তোমার ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা অলরেডি বেড়ে গেছে। তো ব্যাংক অ্যাকাউন্টে যদি বেড়ে যায়, নগদান বইতে তো আর বাড়ে নাই, তাহলে নগদান বইটা কি করতে হবে? যোগ করতে হবে। এই জন্য বিনিয়োগের সুদ আমরা যোগ করে দিব। ইস্যুকৃত চেক বেশি লিখুন। ইস্যুকৃত চেক বেশি লিখেছো, তাহলে ইস্যুকৃত চেক তুমি যদি বেশি লিখে ফেলো, মানে বিষয়টা এরকম যে তুমি একজনকে চেক দিয়েছো 500 টাকার, কিন্তু লেখার জায়গায় 5,000 লিখে ফেলছো। তাহলে 500 টাকা মাইনাস করার কথা, তুমি চেক দিচ্ছ কত টাকা? 500 টাকা, তার মানে 500 টাকা মাইনাস করার কথা, এখন ভুলে 5,000 টাকা মাইনাস করে ফেলছো। ভুলে কত মাইনাস করে ফেলছো? 5,000 টাকা। তাহলে এই যে বেশি যে মাইনাস করলে, এটা কি যোগ করে দিতে হবে না? আবার বলছি, একজনকে পরিশোধ করার কথা 800 টাকা, তাহলে 800 টাকা মাইনাস করার কথা, তুমি 800 টাকা মাইনাস না করে 8,000 টাকা মাইনাস করে ফেলছো। তাহলে বেশি মাইনাস করে ফেলছো না? যতটুকু বেশি মাইনাস করছো ওটা কি করে দিবা? যোগ করে দিবা। এই জন্য যোগের মধ্যে দিয়েছি ইস্যুকৃত চেক বেশি লিখুন। ঠিক আছে, জমাকৃত চেক কম লিখুন। জমাকৃত চেক যেটা কম লেখা হয়েছে সেটাও আমাদেরকে যোগ করতে হবে। তাহলে সবগুলো যোগ করলে হয় 18,300।
৯১,৭০০ সাথে যোগ করো ১,১০,০০০। এবার বিয়োগের এন্ট্রি কি আছে দেখো, ইস্যুকৃত চেক নগদান বইতে লেখা হয়নি। ইস্যুকৃত চেক কোথায় লেখা হয় নাই? নগদান বইতে। একটা চেক ইস্যু করা হয়েছে মানে চেক প্রদান করেছো, আমরা জানি চেক প্রদান করলে বিয়োগ করা হয়, কিন্তু নগদান বইয়ে বিয়োগ করা হয়নি। বিয়োগ করা যেহেতু হয়নি আমরা এখন বিয়োগ করে দিচ্ছি, এই জন্য ১,০০০ টাকা বিয়োগ করে দাও। তাহলে এখানে যে জেডটা আছে ১,০৯,০০০, এই পাশেও ১,০৯,০০০, অর্থাৎ দ্বৈত জের পদ্ধতিতে দুই পাশ কিন্তু মিলে যাবে। হ্যাঁ, আমরা এক পাশে নগদান বই দিয়ে শুরু করব, এক পাশে ব্যাংক বিবরণী দিয়ে শুরু করব, দুই পাশ আমাদের মিলে যাবে। তাহলে আমরা মোটামুটি সব নিয়মের অঙ্কগুলোই শিখে ফেলেছি। এখন আমরা একটা এমসিকিউ সলভ করব। হ্যাঁ, প্রথম এমসিকিউ, ব্যাংকিং কোম্পানিগুলো নিয়ন্ত্রিত হয়, ব্যাংকিং কোম্পানিগুলো নিয়ন্ত্রিত হয় কত সালের আইন দ্বারা? ক নম্বরে বলছে ১৯৯১ সালের কোম্পানি আইন দ্বারা, ১৯৯১ সালের ব্যাংকিং আইন দ্বারা, ১৯৯১ সালের বীমা আইন দ্বারা, ১৯৯১ সালের আর্থিক আইন দ্বারা। দেখো এটা কিন্তু ব্যাংকিং কোম্পানি। কি কোম্পানি? ব্যাংকিং কোম্পানি। তাহলে শুধু কোম্পানি আইন দিলে হবে না, তোমাকে এই যে ব্যাংকিং কোম্পানি আইন অর্থাৎ খ নাম্বার ১৯৯১ সালের ব্যাংকিং কোম্পানি আইন দ্বারা এগুলো নিয়ন্ত্রিত হয়। ঠিক আছে, বীমা আইনের তো প্রশ্নই ওঠে না, এটা তো বীমা না, আর্থিক আইনও না, এটা শুধু কোম্পানি না, এটা শুধু হচ্ছে ব্যাংকিং আইন দ্বারা হবে। তার মানে খ নম্বর উত্তর ১৯৯১ সালের ব্যাংকিং আইন দ্বারা। চলো পরেরটায় যাই। ব্যাংক শব্দের অর্থ কে বলতে পারবা? কমেন্টস করো দেখি, ব্যাংক শব্দের অর্থ কি? ব্যাংক শব্দের অর্থ কি কে বলতে পারবা? কমেন্টস করো, আমি একটু কমেন্টস দেখি। আচ্ছা, ধন্যবাদ, ঠিক হয়েছে। ব্যাংক শব্দের অর্থ হচ্ছে নদীর তীর। অর্থ সংরক্ষণ না, অনেকে মনে করবে যে ব্যাংক শব্দের অর্থ হচ্ছে অর্থ সংরক্ষণ। না, ব্যাংক শব্দের অর্থ হচ্ছে নদীর তীর। ঠিক আছে, পরেরটায় যাই। আমানত গ্রহণের বিনিময়ে ব্যাংক প্রদান করে, কি প্রদান করে? ব্যাংক কিন্তু তোমাদের কাছ থেকে বা আমানতকারীর কাছ বা জনগণের কাছ থেকে কি সংগ্রহ করে? আমানত সংগ্রহ করে। তো আমানত সংগ্রহ করার পরে ব্যাংক কি প্রদান করে? সুদ প্রদান করে। তাহলে ব্যাংক আমানত গ্রহণের বিনিময়ে কি প্রদান করে? সুদ প্রদান করে। কমিশনও না, লভ্যাংশ না, চার্জ না। ব্যাংক বিবরণীর ডেবিট উদ্বৃত্ত দ্বারা বোঝায়, ব্যাংক বিবরণীর ডেবিট উদ্বৃত্ত ভালো করে বুঝো, ব্যাংক বিবরণীর ক্রেডিট উদ্বৃত্ত দ্বারা বোঝায় হচ্ছে ব্যাংকে জমা, আর ডেবিট উদ্বৃত্ত দ্বারা বোঝায় ব্যাংক জমাতিরিক্ত, মানে অতিরিক্ত উত্তোলন। তা আমাদের উত্তর হচ্ছে ব্যাংক জমাতিরিক্ত। ৫ নাম্বারটা যাই, কোন নীতি অনুযায়ী ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করা হয়? দেখি তো কে পারে, কে বলতে পারবা এটা? আচ্ছা, সবাই পারো নাই। কোন নীতি অনুযায়ী ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করা হয়? এটা হচ্ছে পূর্ণ প্রকাশ নীতি অনুযায়ী। আমাদের নীতিমালা অধ্যায়টা যদি তুমি ভালো করে পড়ো তাহলে এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে, যে রক্ষণশীলতার নীতি অনুযায়ী আমরা কি করি, পূর্ণ প্রকাশ নীতি অনুযায়ী কি করি, সামঞ্জস্যতা নীতি, আয় ব্যয় নীতি। এটা হলো আমাদের ব্যাংক সমন্বয় বিবরণী হচ্ছে পূর্ণ প্রকাশ নীতি অনুযায়ী, অর্থাৎ তোমার সব কিছু সুন্দরভাবে উপস্থাপন করতে হবে, পূর্ণ প্রকাশ করতে হবে। ঠিক আছে, পরেরটায় যায়, ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করে কে? ব্যাংক সমন্বয় বিবরণী কি ব্যাংক তৈরি করে, নাকি প্রদেয় হিসাব তৈরি করে, ব্যবসা প্রতিষ্ঠান তৈরি করে, না প্রাপ্য হিসাব তৈরি করে? কে তৈরি করে ব্যাংক সমন্বয় বিবরণী? অনেকে উত্তর দিয়ে দিবে স্যার ব্যাংক তৈরি করে। না, ব্যাংক সমন্বয় বিবরণী ব্যাংক তৈরি করে না, এটা ব্যবসা প্রতিষ্ঠান তৈরি করে। ব্যবসা প্রতিষ্ঠানের জায়গায় যদি আমানতকারী থাকে তাহলে আমানতকারী তৈরি করে। ঠিক আছে, ব্যবসা প্রতিষ্ঠান বা আমানতকারী তৈরি করে। আচ্ছা, এরপরে দেখো লেখা আছে ব্যাংক বিবরণীর ক্রেডিট পাশে লেখা হয় কোনটা? ব্যাংক বিবরণীর ক্রেডিট পাশে লেখা হয় কোনটা? তাহলে চারটা অপশন আছে। একটা হলো ব্যাংক ঋণের সুদ, ব্যাংক বিবরণীর কোন পাশে বলেছে? ক্রেডিট পাশে। ক্রেডিট পাশে কোনটা লেখা হয়? একটা হচ্ছে ব্যাংক ঋণের সুদ, না ব্যাংক ঋণের সুদ লেখা হয় না ক্রেডিট পাশে। ব্যাংক হতে উত্তোলন লেখা হয় না, ব্যাংকে জমা লেখা হয়, ব্যাংকে জমা লেখা হয়। তার মানে ব্যাংক বিবরণীর ক্রেডিট পাশে, ক্রেডিট পাশ মানে হচ্ছে আমরা ব্যাংকে জমা দিলে কোথায় লিখি? ক্রেডিট পাশে লিখি। তাহলে এটা হবে ব্যাংকে জমা। ব্যাংক বিবরণী প্রস্তুত করেন কে? একটু আগেই বলেছিলাম যে ব্যবসায়ী প্রতিষ্ঠান, এখানে ব্যবসা প্রতিষ্ঠানের জায়গায় লিখেছে আমানতকারী, আমানতকারী হবে। আবার বিনিয়োগকারী দিয়ে দিও না, হ্যাঁ, বিনিয়োগকারী কিন্তু হবে না। কে হবে? আমানতকারী, বিনিয়োগকারী না, আমানতকারী। আচ্ছা, এর পরেরটায় চলে আসি আমরা, ৯ নাম্বার। ব্যাংক সমন্বয় বিবরণী কখন প্রস্তুত করা হয়? ব্যাংক সমন্বয় বিবরণী কখন প্রস্তুত করা হয়? হিসাবকালে যে কোনো সময় না,
হিসাবকালের নির্দিষ্ট তারিখ এটা হবে প্রথম তারিখ না, হিসাবকালের শেষ তারিখ না, একটা নির্দিষ্ট তারিখে, যে কোনো একটা নির্দিষ্ট তারিখে তুমি জানতে চাইবা যে আমার ব্যবসা প্রতিষ্ঠানের হিসাব এবং ব্যাংকের হিসাব মিল আছে কিনা, ঠিক আছে কিনা, এটা জানতে চাইবা। হ্যাঁ, এই জন্য এটা হবে হিসাবকালের নির্দিষ্ট তারিখ। ব্যাংক সমন্বয় বিবরণীকে কি বলা হয়? দেখো, ব্যাংক সমন্বয় বিবরণীকে কি বলা হয়? হিসাব বিবরণী নাকি আয় ব্যয় বিবরণী, খরচ বিবরণী না মিলকরণ বিবরণী? ব্যাংক সমন্বয় বিবরণীকে কি বলা হয়? দেখো তো, কমেন্টস করো তো দেখি পারো কিনা। তাহলে ব্যাংক সমন্বয় বিবরণীকে বলা হয় মিলকরণ বিবরণী। এটা কিন্তু খুবই সহজ। ব্যাংক সমন্বয় বিবরণী হচ্ছে মিলকরণ বিবরণী। এরপরে বলা আছে ব্যাংকে আয়ের প্রধান উৎস কি? ব্যাংকের আয়ের প্রধান উৎস কি? ক নম্বর আছে আমানতের সুদ। আমানতের সুদ কি ব্যাংকের আয়ের প্রধান উৎস? নাকি মূলধনের সুদ, নাকি প্রদত্ত ঋণের সুদ, নাকি জমাতিরিক্তের সুদ? কোনটা ব্যাংকের আয়ের প্রধান উৎস? কোনটা? তাহলে ব্যাংকের আয়ের প্রধান উৎস কোনটা? আমানতের সুদ। আমানতের সুদ তো আর ব্যাংকের আয় না, এইটা তো যে আমানতকারী বা ব্যবসা প্রতিষ্ঠান তার আয় হতে পারে, তাই না? এটা ব্যাংকের আয় না। তাহলে মূলধনের সুদ না, এটাও ব্যাংকের আয় না। হ্যাঁ, প্রদত্ত ঋণের সুদ। ব্যাংক তোমাকে যে ঋণ প্রদান করবে, এই ঋণের বিনিময়ে ব্যাংক যে সুদ আদায় করবে তোমার থেকে, এই প্রদত্ত ঋণের সুদ, এটা হলো ব্যাংকের আয়। তাহলে আমাদের বলেছে ব্যাংকের আয়ের প্রধান উৎস কি? এটাই হলো আয়ের প্রধান উৎস। আমানতকারীর ব্যাংক হিসাবের প্রতিচ্ছবি কোনটা? আমানতকারীর ব্যাংক হিসাবের প্রতিচ্ছবি কি কি অপশন আছে আমরা দেখি। জমা রসিদ, আমানতকারী ব্যাংক হিসাবের প্রতিচ্ছবি, জমা রসিদ, ব্যাংক বিবরণী, স্থায়ী আমানত, চলতি আমানত। তাহলে দেখো, আমানতকারীর ব্যাংক হিসাবের প্রতিচ্ছবি, আমানতকারীর যে ব্যাংক হিসাব, জমা রসিদ না, ব্যাংক বিবরণী না, এটা হলো চলতি আমানত। ব্যাংক হিসাবের প্রতিচ্ছবি, এটা হলো চলতি আমানত। এরপরে ব্যাংক টাকা জমা দিলে ব্যাংক বিবরণীতে ক্রেডিট দেখানো হয় কেন? ভালো করে খেয়াল করো। ব্যাংক টাকা জমা দিলে ব্যাংক বিবরণীতে ক্রেডিট দেখানো হয় কেন? তুমি ব্যাংকে টাকা জমা দিয়েছো, ব্যাংক বিবরণীতে ক্রেডিট কেন দেখানো হবে? এক নম্বর হচ্ছে ব্যাংকের সম্পদ হ্রাস পায়। ক নম্বর হচ্ছে ব্যাংকের দায় বৃদ্ধি পায়। এরপরে ব্যাংকের সম্পদ বৃদ্ধি পায় নাকি ব্যাংকের দায় হ্রাস পায়? খুবই ইম্পর্টেন্ট একটা এন্ট্রি। ব্যাংক টাকা জমা দিলে ব্যাংক বিবরণীতে ক্রেডিট দেখানো হয় কেন? কারণ হচ্ছে সম্পদ কি বৃদ্ধি পায়? না, সম্পদ বৃদ্ধি পাওয়ার প্রশ্নই ওঠে না। দায় বৃদ্ধি পায়, সম্পদ, ব্যাংকের সম্পদ হ্রাস পায়, সম্পদ বৃদ্ধি পায়, দায় বৃদ্ধি পায়, দায় হ্রাস পায়। ব্যাংকের দায় বৃদ্ধি পায়। ব্যাংকের কি বৃদ্ধি পায়? ব্যাংক বিবরণীতে ক্রেডিট দেখানো হয় কেন? কারণ ব্যাংকের দায় বৃদ্ধি পায়। এর পরেরটায় চলে আসি। ডেবিট মেমোরেন্ডাম কে প্রস্তুত করে? ডেবিট মেমোরেন্ডাম। ডেবিট মেমোরেন্ডাম, আসলে এই ডেবিট মেমোরেন্ডাম কি আগে এটা বুঝতে হবে। ডেবিট মেমোরেন্ডাম আর ক্রেডিট মেমোরেন্ডাম। দেখো, ডেবিট মেমোরেন্ডাম হচ্ছে ব্যাংক থেকে তোমার অ্যাকাউন্ট থেকে যে টাকাগুলো মাইনাস হবে বিভিন্ন হিসাবের খাতে। ব্যাংক যদি সার্ভিস চার্জ কেটে নেয় তাহলে তোমার অ্যাকাউন্ট থেকে টাকা মাইনাস করবে। ব্যাংক যদি কোনো পাওনাদারকে পরিশোধ করে, ব্যাংক তোমার অ্যাকাউন্ট থেকে টাকা মাইনাস করবে। এই সকল মাইনাসের বিষয়গুলো ডেবিট মেমোরেন্ডাম দ্বারা প্রকাশ করা হয়। তার মানে এগুলো হচ্ছে বিয়োগের খাতগুলো। আর যদি ক্রেডিট মেমোরেন্ডাম বলি, তার মানে যোগের এন্ট্রিগুলো। ব্যাংক তোমাকে জমার উপরে সুদ দিয়েছে, সুদ প্রদান করেছে, তাহলে ব্যাংকে যোগ হবে। তাহলে এই বিষয়গুলো, বা বিনিয়োগের সুদ ব্যাংকে যোগ হবে। তাহলে তোমার প্লাসের যেই এন্ট্রিগুলো থাকবে সেগুলো হচ্ছে ক্রেডিট মেমোরেন্ডাম, আর মাইনাসের যে এন্ট্রিগুলো থাকবে এটা হচ্ছে ডেবিট মেমোরেন্ডাম। তো আমাদের কি বলেছে যে ডেবিট মেমোরেন্ডাম কে প্রস্তুত করে? তাহলে এটা ব্যাংক প্রস্তুত করে। ডেবিট মেমোরেন্ডাম বা ক্রেডিট মেমোরেন্ডাম এটা কে প্রস্তুত করবে? ব্যাংক প্রস্তুত করবে। আচ্ছা, এরপরে আসি 15 নম্বর। এটা আমরা করেছি অলরেডি। ব্যাংক সমন্বয় বিবরণী ব্যবসায় প্রতিষ্ঠান, আমানতকারী থাকলে আমানতকারী, না হইলে ব্যবসা প্রতিষ্ঠান, ব্যাংক বিবরণী কে প্রস্তুত করে?
নিচের কোন প্রকার চেকের টাকা সরাসরি ব্যাংক হতে ওঠানো যাবে না? দেখো, কোন প্রকার চেকের টাকা সরাসরি ব্যাংক থেকে ওঠানো যায় না। সব থেকে নিরাপদ চেক হচ্ছে এই দাগ কাটা চেক। হুকুম চেক না, বাহক চেক না, ভ্রমণকারীর চেক না, সব থেকে নিরাপদ চেক হচ্ছে দাগ কাটা চেক। এই জন্য এটা সরাসরি ওঠানো যায় না। পাস বইয়ের ক্রেডিট ব্যালেন্স দ্বারা কি বোঝায়? পাস বইয়ের ক্রেডিট ব্যালেন্স ব্যাংক জমার উদ্বৃত্ত বোঝায়। জমাতিরিক্ত না, ব্যাংক ঋণ না, চলতি দায় না। তাহলে পাস বইয়ের ক্রেডিট ব্যালেন্স কি বোঝায়? ব্যাংক জমার উদ্বৃত্ত। ব্যাংক বিবরণী অনুযায়ী ক্রেডিট উদ্বৃত্ত আমানতকারীর জন্য কি নির্দেশ করে? ব্যাংক বিবরণীর অনুযায়ী কি উদ্বৃত্ত? ক্রেডিট উদ্বৃত্ত। আমানতকারীর জন্য কি নির্দেশ করে? আমানতকারীর জন্য কি নির্দেশ করে? ক্রেডিট উদ্বৃত্ত আমানতকারীর জন্য দায় নির্দেশ করে, দায়। তারপরে চলো, নগদ টাকার বিকল্প হিসাবে কাজ করে কোনটি? নগদ টাকার বিকল্প হিসাবে, নগদ টাকার বিকল্প হিসাবে আমরা সবাই জানি চেক। নগদ টাকার বিকল্প কি? চেক। শেয়ার না, ঋণপত্র না, স্টক না, চেক। চেক হচ্ছে নগদ টাকার বিকল্প। এরপরে আমাদেরকে বলেছে যে বকেয়া চেক বলতে কি বোঝায়? বকেয়া চেক জমাকৃত চেক যা প্রত্যাখ্যাত হয়েছে না, প্রত্যাখ্যাতর সাথে বকেয়া চেকের কোনো সম্পর্ক নাই। ইস্যুকৃত চেক যা প্রত্যাখ্যাত হয়েছে, বকেয়া চেক না, ইস্যুকৃত চেক না। ইস্যুকৃত চেক যা ব্যাংকে উপস্থাপিত হয়নি, হ্যাঁ এটা বকেয়া চেক। ইস্যুকৃত চেক যা ব্যাংকে উপস্থাপিত হয়নি, প্রত্যাখ্যাত না। প্রত্যাখ্যাত, এই যে প্রত্যাখ্যাত থাকার কারণে এটা আসবে না। ইস্যুকৃত চেক মানে তুমি চেক দিয়েছো কিন্তু চেকটা ব্যাংকে উপস্থাপিত হয়নি, তাহলে এইটা আসবে। ঠিক আছে। এনএসএফ, দেখো তো এনএসএফ আমরা শিখেছিলাম, এনএসএফ হচ্ছে নট সাফিসিয়েন্ট ফান্ড, পর্যাপ্ত পরিমাণ অ্যাকাউন্টে টাকা নাই, এটা হচ্ছে এনএসএফ, নট সাফিসিয়েন্ট ফান্ড। ব্যাংক বিবরণীতে লিপিবদ্ধ হয়েছে যা নগদান বইতে ক্রেডিট করা হয়নি, তাকে আমরা কি বলবো? ব্যাংক বিবরণীতে লিপিবদ্ধ হয়েছে, কোথায় লিপিবদ্ধ হয়েছে? ব্যাংকে। নগদান বইতে ক্রেডিট করা হয়নি, তার মানে নগদান বইতে লিপিবদ্ধ করা হয়নি। তাহলে ব্যাংকে যদি লিপিবদ্ধ হয় আর নগদান বইতে যদি লিপিবদ্ধ না হয়, তাহলে সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো ক্রেডিট মেমোরেন্ডাম। ক্রেডিট মেমোরেন্ডাম, ঠিক আছে। ব্যাংক বিবরণীতে লিপিবদ্ধ হয়েছে, ভালো করে খেয়াল করো। এই ক্রেডিট মেমোরেন্ডাম দ্বারা আমরা কি করি? ব্যাংকে যদি টাকা বাড়ে তাহলে ক্রেডিট মেমোরেন্ডাম দিয়ে বাড়াই না? ব্যাংক সুদ দিয়েছে, ব্যাংক জমা টাকার উপরে সুদ দিয়েছে বা সুদ মঞ্জুর করেছে, তাহলে আমরা কি করি? তাহলে আমরা যোগ করি ব্যাংকের সাথে, কিন্তু নগদান বইয়ে যোগ করা হয় নাই। তো যেহেতু এটা যোগের এন্ট্রি, তাহলে এটা কি হবে? ক্রেডিট মেমোরেন্ডাম। ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ 2000 টাকা, নগদান বইতে কি প্রভাব পড়ে? ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত, তার মানে ব্যাংক সুদ দিয়েছে 2000 টাকা, নগদান বইয়ে কি প্রভাব পড়ে? দেখো, ব্যাংক কলামে ডেবিট হবে 2000, ব্যাংক কলামে ক্রেডিট হবে 2000, নাকি নগদ কলামে ডেবিট হবে 2000, নগদ কলামে ক্রেডিট হবে 2000? দেখো, ব্যাংক সুদ মঞ্জুর করেছে, তো ব্যাংক যদি সুদ দেয় তোমাকে, এটা তো মানে অটোমেটিক ব্যাংক তোমার অ্যাকাউন্টে যোগ করে দেয়, তাই না? তাহলে ব্যাংক কলামে ক্রেডিট হবে 2000 টাকা, ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ, ব্যাংক সুদ মঞ্জুর করলে 2000 টাকা ব্যাংক সরাসরি ক্রেডিট করে দিবে। ঠিক আছে, আমরা পরেরটায় চলে যাই। নিচের উদ্দীপকটি পড়ে 25 ও 26 নম্বর প্রশ্নের উত্তর দাও, দেখি পারো কিনা তোমরা। না, 24-এর উত্তর ঠিক হয় নাই, এটা ভুল। কারণ হলো ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ 2000 টাকা, এখানে বলেছে নগদান বইতে কি প্রভাব পড়ে? ব্যাংকে তো অলরেডি যোগ করাই আছে, তাহলে নগদান বইতে যদি প্রভাব পড়ে তাহলে নগদ কলামে ডেবিট হবে 2000 টাকা। ঠিক আছে, নগদ কলামে ডেবিট হবে 2000 টাকা। আচ্ছা, পরেরটায় চলে যাই, পড়ি আমরা এটা একটু। নিচের উদ্দীপকটি পড়ে 25-26 নম্বর প্রশ্নের উত্তর দাও। ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত 75,000 টাকা, 10 জুলাই তারিখে 15,000 টাকার একটি চেক পেয়ে ব্যাংকে জমা দেওয়া হয়, পরবর্তীতে চেকটি 15 জুলাই তারিখে প্রত্যাখ্যাত হয়।
তাহলে 25 বলছে ব্যাংক বিবরণী প্রস্তুত করেন কে? তো সহজ জিনিস, আমরা সবাই জানি ব্যাংক বিবরণী কে প্রস্তুত করে। ব্যাংক বিবরণী প্রস্তুত করে আমাদের আমানতকারী। সো এটা উত্তর হবে আমানতকারী। পাস বইয়ের ডেবিট উদ্বৃত্ত বলতে কি বোঝায়? পাস বইয়ের ডেবিট উদ্বৃত্ত, পাস বইয়ের ডেবিট উদ্বৃত্ত দ্বারা বোঝায় ব্যাংক জমাতিরিক্ত। ব্যাংক হিসাব সাধারণত কত প্রকার? দেখো এটা এটা পারার উচিত। ব্যাংক হিসাব সাধারণত কত প্রকার? ব্যাংক হিসাব সাধারণত কত প্রকার? 5 প্রকার। পর্যাপ্ত ফান্ডের অভাবে অমার্জিতকৃত চেককে কি বলে? এটা আমরা করেছি একটু আগেই করেছি যে টাকা নাই, পর্যাপ্ত ফান্ডের অভাব, চেক অমর্যাদা হয়েছে, তাহলে এটাকে বলে এনএসএফ চেক। এনএসএফ চেক। নিচের উদ্দীপকটি পড়ে 29 নম্বর প্রশ্নের উত্তর দাও। যদি 1 জানুয়ারি তারিখে ব্যাংক উদ্বৃত্ত 30,000 টাকা হয়, 10 জানুয়ারি 10,000 টাকা চেক পেয়ে ব্যাংকে জমা দেওয়া হয়, পক্ষান্তরে 15 জানুয়ারি তারিখে উক্ত চেকটি ব্যাংক হতে প্রত্যাখ্যাত হয়, তাহলে 29 নাম্বার বলছে, 29 নাম্বার বলতেছে যে 15 জানুয়ারি তারিখে প্রতিষ্ঠানের ব্যাংক উদ্বৃত্ত ছিল কত টাকা? ব্যাংক উদ্বৃত্ত ছিল কত টাকা? ব্যাংক উদ্বৃত্ত ছিল কত টাকা? তাহলে ব্যাংক উদ্বৃত্ত ছিল 30,000 টাকা। 30,000 টাকা হবে। পরেরটা দেখি, এনএসএফ চেক, এটা তো আমরা জানি, একটু আগে পড়েছি। বলছে যে এনএসএফ চেক অর্থ কি? একটু আগে আমরা পড়েছি যে নট সাফিসিয়েন্ট ফান্ড, একটু আগেই পড়েছি। তার মানে জমাকৃত চেক আদায় না, প্রত্যাখ্যান। জমাকৃত চেক প্রত্যাখ্যান। নগদান বই ও ব্যাংক বিবরণী জেরের মধ্যে গড়মিলের কারণ নয় কোনটি? দেখো এখানে কিন্তু গড়মিলের কারণ কোনটি এটা বলে নাই। গড়মিলের কারণ নয় কোনটি? ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয়নি, এটা গড়মিলের কারণ। ব্যাংক কর্তৃক সুদ মঞ্জুর যা নগদান বই লেখা হয়নি, এটাও গড়মিলের কারণ। ব্যাংকে নগদ জমা দেওয়া হলো, এটা গড়মিলের কারণ না, এটা সিম্পল জিনিস, এটা গড়মিলের কারণ না। নিচের উদ্দীপকটি পড়ে 32 নম্বর প্রশ্নের উত্তর দাও। নগদান বই অনুসারে ব্যাংক উদ্বৃত্ত 80,000 টাকা, কিন্তু ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুতকালে দেখা যায় ব্যাংকে জমাকৃত 20,000 টাকা, নগদান বইয়ে 2,000 টাকা লেখা হয়েছে। দেখো তাহলে এইখানে যে ভুলটা হয়েছে, নগদান বইয়ে 20,000 টাকার জায়গায় লেখা হয়েছে 2,000 টাকা। তাহলে প্রশ্ন হলো, ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুতের সময় নগদান বইয়ের ব্যাংক উদ্বৃত্তের সাথে কত টাকা যোগ বিয়োগ হবে? নগদান বইয়ের ব্যাংক উদ্বৃত্তের সাথে কত টাকা যোগ বিয়োগ হবে? নগদান বইয়ের ব্যাংক উদ্বৃত্তের সাথে 2,000 টাকা যোগ বিয়োগ হবে। ব্যাংক জমাকৃত অর্থের অতিরিক্ত উত্তোলন, ব্যাংক জমাকৃত অর্থের অতিরিক্ত উত্তোলনের যে সুযোগ প্রদান করে। দেখো ব্যাংক জমাকৃত অর্থের অতিরিক্ত উত্তোলনের যে সুযোগ প্রদান করা হয়, তাহলে তোমার ব্যাংকে যে টাকা জমা আছে, তোমার ব্যাংকে যে টাকা জমা আছে, ব্যাংক জমাকৃত অর্থের অতিরিক্ত যদি তোমাকে উত্তোলন করার সুযোগ দেয়, তাহলে এই অতিরিক্ত যে তুমি উত্তোলন করলে এটাকে কি বলে? ক্যাশ ক্রেডিট না, এটাকে বলে ওভারড্রাফট, ব্যাংক ওভারড্রাফট। জমাতিরিক্তকে বলে ব্যাংক ওভারড্রাফট। পরেরটা আসি, ব্যাংক সমন্বয় বিবরণীতে ব্যাংক পাশে কোন দফাটি দেখানো হয়? ব্যাংক সমন্বয় বিবরণীতে ব্যাংক পাশে কোনটা দেখানো হয়? দেখো তো কোনটা হবে? বহির্ভূল, বকেয়া চেক, ব্যাংক জেরের উপর প্রাপ্য সুদ, এনএসএফ। দেখো ব্যাংক পাশে কোন দফাটি দেখানো হয়? বহির্ভূল, বকেয়া চেক, ব্যাংক জেরের উপরে প্রাপ্য সুদ। দেখো ব্যাংক বিবরণীতে এনএসএফ না, এটা না, বকেয়া চেকও না, তাহলে বাকি থাকলো যেটা বহির্ভূল, এটা দেখানো হয়। শূন্য ব্যালেন্সের নির্দেশক কোনটি? শূন্য ব্যালেন্স, এখানে বলেছে যে শূন্য ব্যালেন্সের নির্দেশক
এইটা দ্বারা বোঝাচ্ছে ক্রেডিটটা বেশি, এটা দ্বারা ডেবিটটা বেশি। এটা যেহেতু সমান, তাহলে এটাই হলো শূন্য ব্যালেন্স। নিচের কোন লেনদেনটি ব্যাংক জমাতিরিক্তের পরিমাণ কমিয়ে দেয়? ব্যাংক জমাতিরিক্তের পরিমাণ কমিয়ে দেবে, তার মানে জমাতিরিক্ত কম হবে। জমাতিরিক্ত চেক প্রত্যাখ্যান, চেকের অর্থ আদায়, চেকের অর্থ পরিশোধ, ব্যাংক সুদ ধার্য। দেখো তো কোনটা হবে, কমেন্টস করো সবাই, কোনটা উত্তর হতে পারে। ব্যাংক জমাতিরিক্তের পরিমাণ কমিয়ে দেয়। এই যে জমাতিরিক্ত চেক প্রত্যাখ্যান যদি হয় তাহলে জমাতিরিক্তর পরিমাণ কমিয়ে দেয়। কোনটি ডেবিট মেমোরেন্ডাম নয়? কোনটি ডেবিট মেমোরেন্ডাম নয়? ডেবিট মেমোরেন্ডাম নয়। ডেবিট মেমোরেন্ডামের মাধ্যমে সব বিয়োগ হয় আর ক্রেডিটের মাধ্যমে যোগ হয়, তাহলে মঞ্জুরিকৃত সুদ, এইটা ডেবিট মেমোরেন্ডাম না। ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন বোঝায়। দেখো ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন বোঝায়, অপশন দিয়েছে নগদান বইয়ের ক্রেডিট ব্যালেন্স, ব্যাংক বিবরণীর ডেবিট ব্যালেন্স আর ব্যাংক বিবরণীর ক্রেডিট ব্যালেন্স। কোনটা সঠিক? তাহলে এখানে ক নম্বরে বলেছে 1 আর 2, নাকি খ নম্বরে 1 আর 3, 2 আর 3, নাকি 1 2 3 সবগুলো? ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন, জমার অতিরিক্ত উত্তোলন করলে নগদান বইয়ের ক্রেডিট ব্যালেন্স ঠিক আছে। নগদান বইয়ের যদি ক্রেডিট ব্যালেন্স হয় তাহলে ব্যাংকের ডেবিট ব্যালেন্স এটাও ঠিক আছে। তাহলে দেখো তো কোনটা হবে। ব্যাংক বিবরণীর ডেবিট ব্যালেন্স জমাতিরিক্ত উত্তোলন, ক্রেডিট ব্যালেন্স ডেবিট ব্যালেন্স, তার মানে হলো সবগুলোই হবে। আমানতকারী ব্যাংক হতে নগদ অর্থ উত্তোলন করলে হিসাবভুক্ত হবে। আমানতকারীর ব্যাংক হতে নগদ অর্থ উত্তোলন করলে তাহলে হবে নগদান বইতে ব্যাংক হিসাব ক্রেডিট, আর হবে ব্যাংক হিসাব হতে আমানতকারীর হিসাব ডেবিট। ব্যাংক বইতে আমানতকারী হিসাব ডেবিট, তার মানে হবে খ নম্বরটা হবে। ব্যাংক কখন ক্রেডিট মেমোরেন্ডাম প্রস্তুত করে? ক্রেডিট মেমোরেন্ডাম ব্যাংক কর্তৃক সরাসরি অর্থ আদায়। ওকে, ব্যাংক যদি অর্থ আদায় করে তাহলে তোমার অ্যাকাউন্টে যোগ করে দিবে। ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ আদায়, এটাও। প্রদেবিল পরিশোধ করলে তো হবে না, তার মানে 1 আর 2, তার মানে কোথায় আছে? ক নম্বর। তাহলে ব্যাংক সমন্বয় বিবরণী আমরা মোটামুটি সব নিয়ম শেষ করে ফেলেছি, এমসিকিউ শেষ করে ফেলেছি। তাহলে এখন তোমাদের কাজ হলো ব্যাংক সমন্বয় বিবরণী একটু প্র্যাকটিস করা, বিগত বছরের বোর্ড কোশ্চেনগুলো। আমরা নেক্সট ক্লাস থেকে নতুন চ্যাপ্টার শুরু করব, ঠিক আছে? তাহলে সেই পর্যন্ত সবাই ভালো থাকো, দেখা হবে নেক্সট ক্লাসে। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।